নমস্কার। আমরা আজকের ওয়েবিনার সিরিজে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের ইলেকট্রনিক মিডিয়া নিয়ে যে ওয়েবিনার সিরিজ হওয়ার কথা, তার এটা দ্বিতীয় পর্ব। এবং আজকের বিষয় আমাদের যে বিপর্যয় মোকাবিলাতে ইলেকট্রনিক মিডিয়া কীভাবে বিপর্যয় মোকাবিলা করছে, এটা আমাদের বিষয় আজকে আছে। এবং এখানে অর্থাৎ রোল অফ ইলেকট্রনিক মিডিয়া ইন ডিজাস্টার, আমাদের আজকের বক্তা ছিলেন অরুণাভ রায়, দূরদর্শন কেন্দ্র কলকাতার তিনি হেড অফ প্রোগ্রাম। কিন্তু হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়ায় আজকে আসতে পারছেন না। তো আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করিনি। যারা আজকে উপস্থিত আছো বা আছেন যারা, আমরা প্রত্যেককে জানাচ্ছি যে আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করিনি। আমরা একটু অন্যরকমভাবে ভেবেছি প্রোগ্রামটা। ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে আমরা বলার চেষ্টা করেছি। প্রোগ্রামটা ক্যান্সেল হওয়ার পর আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদের বলেছি যে এই বিষয়ে বলার জন্য, এবং তারা কয়েকজন রাজি হয়েছে, তারা বলবে 5 মিনিট করে। আমরা একটা প্রতিযোগিতার মতো রেখেছি আজকের বিষয়টা। আমাদের মধ্যে এখানে ডক্টর লক্ষ্মী সাহা আছে। লক্ষ্মী, শোনা যাচ্ছে তো? লক্ষ্মী, হ্যালো। আমাদের লক্ষ্মী আছেন ফিলোসফি, এবং যারা যারা অধ্যাপক অধ্যাপিকা আমাদের বিভাগের জয়েন করেছেন, সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের, প্রত্যেকেই ছাত্রছাত্রীদের একটা জাজ করবেন 10 নম্বরের মধ্যে। এবং তারপরে আমাদের মধ্যে অধ্যাপক অধ্যাপিকারা যারা আছেন তারা বলবেন এই বিষয়টা নিয়ে। এবং আমরা সার্টিফিকেট যেরকম দেয়ার ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেটা রেডি আছে আমাদের। সেগুলো আমরা ফিডব্যাক ফর্ম ফিল আপ করলে সবাইকেই দেব। কিন্তু খুব আমরা তার সুস্থতা কামনা করি। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। পরবর্তী ক্ষেত্রে তিনি নিশ্চয়ই আসবেন আমাদের মধ্যে। অরুণাভ রায়, দূরদর্শন কেন্দ্রের, কলকাতা দূরদর্শন কেন্দ্রের প্রধান, তিনি হেড অফ প্রোগ্রাম, অর্থাৎ তিনি প্রধান অনুষ্ঠানের প্রধান বলা যেতে পারে তাকে। এবং কিন্তু তিনি আজকে উপস্থিত হতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে। আমরা সেই জন্য আমরা এই প্রোগ্রামটা ভেবেছি। বিষয়টা আমাদের এটা রেখেই আমরা প্রোগ্রামটার দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা প্রথমেই ছাত্রছাত্রীদের বক্তব্যগুলো শুনবো। আর আগে আমরা অনুরোধ করব, আমাদের মধ্যে এখানে আছেন প্রফেসর সুনন্দিত চৌধুরী, এই বিষয়টা নিয়ে তাকে সংক্ষেপে কিছু বলার জন্য। প্রফেসর সুনন্দিত চৌধুরী। শোনা যাচ্ছে? আসতে? হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যালো। হ্যাঁ, একটু আসতে হচ্ছিল। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, বলছি আমি বিষয়টা নিয়ে ভেবেছিলাম একটু বিস্তারিত ভাবেই। তো আমার মনে হয় যে আজকে যেহেতু একটা প্রতিযোগিতামূলক একটা ছাত্রছাত্রীদেরকে একটা বক্তব্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হয়েছে। কারণ তারপরে আমার বিষয়টা নিয়ে আমি মানে এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই, আমি আর কি, তাহলে আমরা সেটাই করব। কারণ বেসিক্যালি ডিজাস্টার রিপোর্টিং যেটা, সেটা মূলত আমাকে করতে হয়েছে যে আমার কিছু অভিজ্ঞতা, এটাও আমি এখানে শেয়ার করতে চাই। সেগুলো আগে ওরাই বললেন, আমার মনে হয়। ওকে সুনন্দিত বাবু, আচ্ছা। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ। কেটে, হ্যাঁ, কেটে কেটে যাচ্ছে আপনারটা। আচ্ছা, আমি দেখছি, দেখছি। হ্যাঁ, তাহলে আমরা ছাত্রছাত্রীদের বক্তব্য শুরু করি, একদম তারপরে আপনি তাহলে বক্তব্য রাখবেন। ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। তো শিউলি, ইয়ে, লক্ষ্মী শোনা যাচ্ছে? ডক্টর লক্ষ্মী সাহা, লক্ষ্মী, লক্ষ্মী শুনতে পাচ্ছ? আচ্ছা লক্ষ্মী, দেখে আমি ওখানে বলেছি। বাকি যারা আছো আমাদের মধ্যে, আহ, অনিন্দ, দেবলীনা, অর্পিতা বা হামিদ যারা আছো বা শুনো, যারা আছো তারা প্রত্যেককেই বলছি, অনুরোধ করছি প্রত্যেককে, স্যার ম্যাডামরা, আপনারা একটা 10 নম্বরের মধ্যে নথিভুক্ত করবেন জিনিসটা। 1 মিনিট একটু, হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম, হ্যালো।
শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমরা একটু 2 মিনিট অপেক্ষা করছি। প্রিন্সিপাল ম্যাডাম আসবেন বলেছিলেন, কিন্তু শুরু করতে আমাদের একটু দেরি হচ্ছিল। তা আমরা শুরু করে দিয়েছিলাম, উনি ঢুকছেন। উনি আমাদের স্বাগত ভাষণ দেবেন, তারপর আমরা শুরু করব। লক্ষ্মী, তার মধ্যে শোনা যাচ্ছে তো লক্ষ্মী? হ্যাঁ হ্যাঁ, একদম শোনা যাচ্ছে, এখন একদম শোনা যাচ্ছে। বলছি আমরা সবটা শোনা একটু সমস্যা আমাদের হচ্ছে। অরুণাভ রায় আসেননি। হ্যাঁ, অরুণাভ রায় আসেননি, সেই জন্য আমরা ছাত্রছাত্রীদের মধ্যে একটা বক্তৃতা প্রতিযোগিতা রেখে দিয়েছি আচ্ছা। আমাদের মূল বক্তা না আসার জন্য, বিষয়টা একই রেখে। এবং আমরা নিজেদের মধ্যে আমাদের আলোচনা করব। তো সেই জন্য আমরা চাইবো তুমি একটু 10 নম্বর ছাত্রছাত্রীরা যখন বলবে 10 নম্বরের মধ্যে একটা জাজ করবে, ঠিক আছে? ও, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, যে নাম্বার লিখে তারপর প্রত্যেকে কি 10 নম্বর, পরে আমাকে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সেটাই শুরু হবে, আমি বলে দেবো। হ্যাঁ, আচ্ছা, ওকে। ম্যাডাম জয়েন করুক, আমরা শুরু করে দেবো। আচ্ছা। তোমরা একটু ধৈর্য ধরো, প্রিন্সিপাল ম্যাডাম জয়েন করছেন, করলেই আমরা উনি শুরু করবেন। আমি যারা যারা অংশগ্রহণ করবে তাদের নামগুলো একটু বলে দিই। আকাশ মাঝি, অর্পিতা বসু, নীলাঞ্জন সাহা, তনুশ্রী দে, কাজী সরফরাজুর রহমান, রোহিত দেবনাথ, সুনিধি, সৃঞ্জয় দাস। প্রত্যেকে উপস্থিত আছে তো? এছাড়া কেউ বলবে কি? যদি বলো হ্যাঁ স্যার, আমাকে আছি। চ্যাট বক্সে লিখে জানা, চ্যাট বক্সে লিখে জানালে হবে। যদি কেউ আহ, ইয়ে করো, তাহলে কেউ বলবে। বা বাইরের কলেজের যদি কেউ থাকো, তারাও যদি মনে করো যে বলবে এই বিষয়টার উপর, তারা যদি তাদের বক্তব্য রাখতেই পারো। প্রতিযোগিতা তো সেরকম কিছু নয়, আমরা নিজেদের মধ্যে আলোচনা করা। তারাও কিন্তু বলতে পারো, চ্যাট বক্সে তার নামটা লিখে দিও, কলেজের নামটা লিখে দিও, আমরা আলোচনা করব। আর যদি এই ছাড়া কেউ আমাদের কলেজের বলতে চাও, তাহলে সেও তার নামটা লিখে দিতে পারে। আমি যে কজনের নাম আমি পেয়েছি তাদের নামটা বললাম, তাছাড়া যদি কেউ বলতে চায়। আচ্ছা, আমার অডিওটা এখন আসছে পরিষ্কার? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, 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 শোনা এখন যাচ্ছে। ঠিক আছে? আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এসে আচ্ছা। গেছে। আমরা যেটা আলোচনা করছিলাম, যে আমরা আজকে অরুণাভ রায়ের অনুপস্থিতিতে, তিনি আজকে আসতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে, আমরা বিষয়টা একই রেখেছি, রোল অফ ইলেকট্রনিক মিডিয়া ইন ডিজাস্টার। আমাদের ছাত্রছাত্রীরা আছে, তারা বলবে, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরাও আছে, আমাদের কলেজের ছাত্রছাত্রীরাও আছে, যাদের কয়েকজন নাম দিয়েছে, তারা বলবে। আমরা একটা বক্তৃতা প্রতিযোগিতার মতো করব, আমাদের টিচাররা যারা উপস্থিত আছেন তারা সেটা জাজ করবেন, এবং এই নিয়ে আমাদের আজকে বিষয়টা আলোচনা হবে। এবং ই সার্টিফিকেট যেটা দেওয়ার, আমরা সেটা ফিডব্যাক ফর্মও আমাদের রেডি, আমরা সেটা দেবো আজকের দিনের জন্য, যেহেতু যারা বাইরে সবাই উপস্থিত আছেন সবার জন্য। আমরা শুরু করব। ডক্টর রাজ্যশ্রী নিয়োগীকে অনুরোধ করব, অধ্যক্ষ, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের, স্বাগত ভাষণ দেওয়ার জন্য। ম্যাডাম প্লিজ। আচ্ছা, এখন তাহলে কি হলো? শুভ অপরাহ্ন, 12টা বেজে গেছে। গুড মর্নিং আর নেই, শুভ অপরাহ্ন। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক সাদর অভ্যর্থনা। এবং তারা যে সময় বার করে এই সমস্ত প্রোগ্রামগুলো, ছাত্ররা উপস্থিত হচ্ছেন, শুনছেন, নিজেদেরকে ঋদ্ধ করছেন। এবং আমাদের যে ডিপার্টমেন্ট, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট যে উদ্যোগগুলি নিচ্ছে, এবং তাদের টোটাল টিম অফ ফ্যাকাল্টিকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। ডক্টর অর্ণব কুমার ব্যানার্জি, শ্রী সুনন্দিত চৌধুরী এবং শ্রীমতী বকুল শ্রীমানী, এছাড়াও আরো যারা আছেন, তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাই যে তারা এই মহামারীতে তারা যেভাবে ছাত্রদেরকে সার্ভ করার একটা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন, তার জন্য তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই। আজকের বিষয় ছিল যে এই মহামারীর পরিপ্রেক্ষিতে বৈদ্যুতিন মাধ্যমের ব্যবহার। যিনি বক্তা ছিলেন, অরুণাভ বাবু, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, দূরদর্শনের ডিরেক্টর উনি। আমি অনেকবার দূরদর্শনে গেছি, যখন ওনার সঙ্গে দেখা হয়েছে। শারীরিক কারণে উনি উপস্থিত থাকতে পারছেন না আজকে। আমরা সবাই ওনার আরোগ্য কামনা করি, এবং দ্রুত উনি যেন সুস্থ হয়ে ওঠেন, এবং ওনার বক্তব্য কোনো একদিন দিনে উনি নিশ্চয়ই উপস্থিত করবেন, প্রেজেন্ট করবেন।
আমি শুনলাম অর্ণব বাবুর কাছে যে উনি যেহেতু এটা অলরেডি শিডিউলড একটা প্রোগ্রাম, সেই জন্য উনি এই প্রোগ্রামের ভার এই প্রোগ্রামে বক্তব্য রাখার ভার উনি স্টুডেন্টদের ওপরেই ছেড়েছেন। আমি আশা করছি স্টুডেন্টরা খুব সুন্দর করে বলবে যে এই মহামারীর পরিপ্রেক্ষিতে বৈদ্যুতিন মাধ্যমের ব্যবহার। আমি অন্তত ব্যক্তিগতভাবে দু চারটে কথা বলতে পারি। সেটা হচ্ছে যে যখন ছিল মার্চ মাসের আগে মহামারী সম্পর্কে আমরা একটা ডেফিনেশন পড়েছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতিতে পড়েছিলাম যে প্লেগ নামক এক মহামারী দেখা দিয়েছিল এবং উনি কলকাতা থেকে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে উনি জীবন স্মৃতি রচনা করেছিলেন। তো এই বেশি কোনো জ্ঞান মহামারী সম্পর্কে আমার সত্যিই ছিল না। আমার ধারণা এখানে যারা উপস্থিত আছো ছেলে মেয়েরা এবং যারা অধ্যাপক অধ্যাপিকারা আছেন, আমার ধারণা মহামারী সম্পর্কে আমাদের জ্ঞান খুব বেশি ছিল বলে আমার মনে হয় না। কিন্তু মার্চ মাসে হঠাৎ আমাদের জীবনটাই পাল্টে গেল এই মহামারীর প্রাদুর্ভাবে। অদ্ভুতভাবে এমন একটা রোগ সারা বিশ্বে দেখা দিল। প্রথমে ভাবতাম আচ্ছা ইটালিতে হচ্ছে, আমাদের কি হয়েছে, আচ্ছা চীনে হচ্ছে, আমাদের কি হয়েছে। কিন্তু তার আগেও ইবোলা হয়েছে, সার্স হয়েছে, কিন্তু সে যে এইভাবে আসবে এবং এইভাবে যে একটা সারা বিশ্বকে গ্রাস করে ফেলবে, এটা কিন্তু আমরা একেবারেই ভাবতে পারিনি। কিন্তু মার্চ মাসেও যখন আমাদের কলেজ বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো, সরকারি সিদ্ধান্ত হলো যে 16ই মার্চ থেকে ক্লাস বন্ধ হয়ে গেল এবং 23শে মার্চ থেকে টোটাল লকডাউন হয়ে গেল পশ্চিমবঙ্গে, 25শে মার্চ থেকে সারা ভারতবর্ষে লকডাউন হয়ে গেল। তখনও আমরা আশায় ছিলাম, সবাই বলছিলেন হয়তো 14 দিন বা 21 দিন পরে এভরিথিং উইল বি ওকে এবং আমরা হয়তো আমাদের পূর্বাবস্থায় আবার ফিরে যাব। কিন্তু যত দিন যেতে লাগলো আমরা এর ভয়াবহতাটা বুঝতে পারলাম এবং প্রত্যেক দিন আমরা একটা ভয়ের মধ্যেই বাস করি। ছোটরা হয়তো একটু কম ভয় পায়, কিন্তু মা বাবারা বা আমরা বা আমার বাবা মারা যারা বেঁচে আছেন, মানে তো যারা ছাত্রছাত্রীরা এখানে আছো, তোমাদের দাদু দিদিমারা, আমরা একটা ভীষণ ভয়ের মধ্যে প্রতিনিয়ত বাস করি। এবং বাড়ির মধ্যে থাকতে থাকতে আগে যেহেতু আমরা কর্মস্থলে যেতাম, কাজ করতাম, ফিরে আসতাম, সেইভাবে সোশ্যাল মিডিয়া বা রেডিও বা টেলিভিশন খুব যে ব্যবহার করার সময় হতো এরকমটা নয়। আমার বাড়িতে আমি ব্যক্তিগতভাবে বলি, আমার বাড়িতে টিভি আছে, কানেকশনও আছে, কিন্তু খোলা হতো মানে খুব কম, মানে হয়তো দিনে হয়তো আধ ঘন্টাও খোলার সময় পাওয়া যেত না, যেহেতু আমরা বাইরে বেরোতাম, কাজ করতাম, অত্যন্ত ব্যস্ত থাকতাম সবাই। এরকম অনেক বাড়িতেই ঘটে। সাধারণত যারা একটু সময় পেতেন হয়তো টেলিভিশনে সিরিয়াল দেখতেন বা কিছু একটা বিকালে সময় কাটানোর জন্য দেখতেন। কিন্তু এই মহামারীর পরিপ্রেক্ষিতে যেহেতু সবাই আমরা বাড়িতে বন্দি হয়ে গেলাম, একরকম গৃহ বন্দি হয়ে গেলাম, তার ফলে আমাদের তখন এর যেরকম হয় সবাই একসঙ্গে থাকতে থাকতে কথাও একসময় ফুরিয়ে যায়, কি কথা বলবো আমরা ভেবে পাই না। ফলে আমাদের নির্ভরতা এই বৈদ্যুতিন মাধ্যমের উপরে ভীষণ বেড়ে গেল। এবং আমার বাড়িতে যে টিভি চলতো না, সেই টিভি সকাল থেকে বিকাল অবধি বিভিন্ন সংবাদ চ্যানেল চলতো এবং এখানে কত হলো, এখানে কি হলো, ওখানে কি হলো, এবং মহামারীর টোটাল আপডেটসটা আমরা ওই টিভি থেকে পাওয়ার চেষ্টা করতাম। এবং তখন বিনোদনের জায়গাটা প্রায় বন্ধ হয়ে গেল, কারণ তখন আমাদের বিনোদনের জায়গাতে মানে মনই লাগে না। তো সারাক্ষণই মনটা পড়ে থাকে যে খবরটা কি বলছে, কোথায় কোভিড বাড়ছে, কোভিডের কি হচ্ছে, কোনো হাসপাতাল হচ্ছে, কোথায় কি হচ্ছে। মানে এই সিচুয়েশনে গত 5 মাস ধরে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আমি আমার স্নেহের ছাত্রদের সঙ্গে, যে অত্যন্ত ডিপেন্ডেন্স, মানে এই টিভি বলো, রেডিও বলো এবং সোশ্যাল মিডিয়া, যেটা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, যেটাকে ঠাট্টা করে অনেক সময় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা ফেসবুক ইউনিভার্সিটিও বলা হয়। তো এর উপরে অসম্ভব নির্ভরতা কিন্তু বেড়ে গেল। কারণ সেই মুহূর্তে কি হলো যে পেপার আসা বন্ধ হয়ে গেল, কারণ পেপার থেকে ভাইরাস সংক্রমণ হয় কিনা জানা নেই, ফলে পেপার আসা বন্ধ হয়ে গেল। এই সবই কিন্তু হচ্ছে মহামারীর পরিপ্রেক্ষিতে। বাড়িতে থাকা অসম্ভব সময়টা বেড়ে গেল এবং পেপার আসা বন্ধ হয়ে গেল। এই সব কিছু মিলিয়ে মানে প্রিন্ট মিডিয়ার ওপরে এটা মানে চলে গেল, মানে নির্ভরতাটা কমে গেল, সবটাই আমাদের নির্ভর হয়ে গেল। এবং তার ফলে আমি দেখেছি অন্তত ভাবে, মানে আমার ব্যক্তিগত ভাবে বা আমার বাড়ির লোকেদের এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতে পারি যে আমাদের এই বৈদ্যুতিন মাধ্যমগুলোর ওপরে নির্ভরতা ভীষণ রকম বেড়ে গেল। মানে যেটা টিভি বলো,
রেডিও বলো বা সোশ্যাল মিডিয়া বলো, এর ওপরে ভীষণ রকম নির্ভরতাটা কিন্তু বেড়ে গেছে। তো ফলে এটা এটা আমার ধারণা যে এর বেশিরভাগটারই কন্ট্রিবিউশন হচ্ছে মহামারীর। এবং হয়তো আমরা যখন আবার নর্মাল সিচুয়েশনে ফিরে যাব, কিছুটা হয়তো সময় আমাদের চলে যাবে বাইরে কাজে টাজে, এবং সেক্ষেত্রে হয়তো নির্ভরতাটা আমাদের কমে যাবে। তবে এই প্রসঙ্গে আমার বলা একটা মানে আমার বলা কর্তব্য বলে বলছি, যেহেতু তোমরা সবাই যারা এখানে উপস্থিত আছো জার্নালিজম এবং মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের বিভিন্ন কলেজে এবং আমাদের কলেজে বিজয়গড় জ্যোতিষরায় কলেজে তোমরা বাডিং রিপোর্টার আমি মনে করতে পারি, যে ভবিষ্যতে তোমরা রিপোর্ট করবে, হয়তো বৈদ্যুতিন মাধ্যমে করবে, প্রিন্ট মিডিয়াতে করবে, যেখানেই করবে। সকলের কাছে আমার একটা অনুরোধ, যে সঠিক আমি জানি যে বিভিন্ন পাবলিশিং হাউসগুলো বা সংবাদপত্রে সংবাদ হাউসগুলোতে নিউজ হাউসগুলোতে কাজ করলে অনেক সময় পাবলিক খাবে, এই কথাটা আমি খুব ইউজ করতে দেখেছি, পাবলিক যেটা খায় সেটাকেই প্রচার আলোতে আনতে হয়। কিন্তু তবু তোমাদের কাছে আমার আশা রইলো, তোমাদের কাছে আমার অনুরোধ রইলো, যে এই মাধ্যমগুলির যেহেতু আমাদের জীবনে খুব প্রভাব আছে, সেই কারণে এই মাধ্যমগুলো সুন্দরভাবে এই মহামারী সম্পর্কে যতটা না আমাদের জ্ঞান বৃদ্ধি করেছে, তার থেকে অনেক বেশি আমাদের ভয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। ফলে এই মাধ্যম কিন্তু অত্যন্ত স্ট্রং মাধ্যম, এবং এই মাধ্যম কিন্তু আমাদের জীবনে খুব প্রভাব ফেলে ফলে খুব প্রভাব ফেলে। ফলে এই মাধ্যম যেরকম আমাদের অত্যন্ত পজিটিভ একটা ভাইবস আমাদের দেয়, কিন্তু তার সঙ্গে কিন্তু অনেক রকম নেগেটিভ ভাইবসও এই মাধ্যম দিতে পারে, যেটা কিন্তু সব সময় আমাদের পক্ষে জাজ করা সম্ভব হয় না, যে কোনটা আমরা নেব কোনটা নেব। আমরা তো হাঁস না, হাঁসেরা শুনেছি যে ভালো জিনিসটা খেয়ে খারাপ জিনিসটা ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। ফলে এই সময় এইরকম ক্ষেত্রে কিন্তু অনেক রকম সামাজিক জটিলতা কিন্তু দেখা দিচ্ছে। এই মহামারী কিন্তু শিখিয়েছে যে এই মানে বললাম যে অনেকটা ভয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। ফলে মানুষে মানুষে অনেক দূরত্ব তৈরি হয়েছে, অনেক রকম সমস্যা, সামাজিক জটিলতা, মানসিক সমস্যা তৈরি হয়েছে। তো আমার এই উঠতি সাংবাদিক ছেলে মেয়েদের কাছে এটাই প্রত্যাশা, যে তোমরা নিশ্চয়ই সাংবাদিকতা যখন করবে, নিশ্চয়ই তোমরা যেখানে সাংবাদিকতা করবে সেই হাউসের কথা শুনে তোমরা নিশ্চয়ই চলবে, কারণ সেটা রুটি রুজির ব্যাপার, পেটের ব্যাপার। কিন্তু তাহলেও নিজের সত্তা তোমরা বিকিয়ে দিও না। নিজের 32টা মেরুদণ্ড, 32টা সিদ্ধারা এ নিয়ে কশেরুকা নিয়ে যে মেরুদণ্ড তৈরি, সেইটা যদি সোজা রাখতে পারো, চেষ্টা করো যে এমন ভাবে সংবাদ পরিবেশন করতে যাতে সাধারণ মানুষের কাজে লাগে, সাধারণ মানুষ উপকৃত হয়। কারণ সংবাদটা সাধারণ মানুষের কাছে পৌঁছানোটা খুব দরকার। মানুষ সংবাদের জন্য, যে কোনো রকম সংবাদের জন্য মানুষ সর্বদাই উদ্গ্রীব থাকে। সেটা বিভিন্ন ধরনের সংবাদ মানুষকে বিভিন্ন রকম ভাবে পরিচালিত করে, মানুষের জীবন পরিচালনা করে। তো আমার কাছে সবার কাছে অনুরোধ রইল যে তোমরা খুব ভালো সাহসী বলিষ্ঠ সাংবাদিক হও ভবিষ্যতে, এবং বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে প্রিন্ট মিডিয়াতে তোমরা তোমাদের স্বমহিমায় আত্মপ্রকাশ করো। সকলের প্রতি শুভেচ্ছা রইল, এবং আশা করছি তোমরা তোমাদের বক্তব্য রাখবে এবং অনুষ্ঠানটা একটা সুন্দর মাত্রা পাবে। ভালো থেকো সবাই। ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দরভাবে তিনি বিষয়টিকে উপস্থাপনা করলেন। আমরা প্রতিযোগিতার মধ্যে যাব, তারপর আমাদের নিজেদের বক্তব্য রাখবো। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে। আগামীকাল 9:30 সকাল 9:30 বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজীব নন্দী এবং আটলান্টার আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের মহিম সুমন আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। সত্যজিৎ রায়কে নিয়ে তিনি বলবেন। এটা শুধু সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষে আলোচনা এটা নয়, এই আলোচনার বিষয়টা এখানেই যে দুটো দেশের মধ্যে, এবং মূলত আমরা বাংলাদেশের সঙ্গে একটা যৌথ এবং বাংলা ভাষায় প্রোগ্রাম। আমরা চেষ্টা করব যে বিভিন্ন দেশের প্রবাসী বাঙালি আছেন তাদের নিয়ে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করছি। সারা পৃথিবীর প্রবাসী বাঙালিদের আমরা সঙ্গে রাখবো, সারা পৃথিবীর প্রবাসী বাঙালিদের আমরা সঙ্গে রেখে অনুষ্ঠান করার চেষ্টা করব। তার প্রথম উদ্যোগ আগামীকাল। এখানে যারা উপস্থিত আছেন বা যারা উপস্থিত আছো প্রত্যেককে অনুরোধ করব, কালকে প্রোগ্রাম 9:30 সকালবেলা। আমি জানি একটু অসুবিধে, কিন্তু টাইম অ্যাডজাস্ট করে আমাদের করতে হয়েছে। সেই অনুষ্ঠানটা একটু উপস্থিত থেকে অন্তত আমাদের দেশের প্রতিনিধিত্ব করা, দুটো আলাদা দেশের বাঙালি, অন্য দেশের বাঙালি, বাংলাদেশের বাঙালি, কিন্তু
সেই তাদের সঙ্গে আমাদের বাংলাদেশ, আমাদের দেশের, আমাদের পশ্চিম বাংলার, আমাদের ভারতবর্ষের একটা প্রতিনিধিত্বমূলক আলোচনা বলা যেতে পারে। সেই জায়গায় আমরা মনে করব যে আমরা ভারতের হয়ে রিপ্রেজেন্ট করছি, পশ্চিম বাংলার হয়ে রিপ্রেজেন্ট করছি। এই কথা মাথায় রেখে বন্ধু বান্ধব যাদের আছে, যারা বাংলাকে ভালোবাসো, যারা বাংলা ভাষাকে ভালোবাসো, তারা সকলে সেখানে উপস্থিত হবে। কারণ তারাও সে আমাদের অন্তত দেখবেন যে সকালবেলা তাদের বক্তব্য, বাংলা ভাষায় বক্তব্য শুনতে কত মানুষ এসছে। এটা আমার কাছে অনুরোধ তোমাদের কাছে, কারণ তোমরা প্রতিটা সেমিনার বা অনুষ্ঠানে আসছো, আজকে হয়তো এসছো যারা, আগামী দিনে অন্যজন আসছো, কিন্তু নেটের প্রবলেম আমি জানি, কিন্তু আমার এটা অনুরোধ আগামী দিনের এই কালকের আলোচনার জন্য ঘোষণা করলাম। এবার আমরা মূল প্রতিযোগিতায় যাব। যারা বিচারকের জন্য বলেছি, যাদের আমাদের মধ্যে এখানে আছেন প্রফেসর সুনন্দী চৌধুরী, বকুল শ্রীমানি, অর্পিতা সর্দার, অনিন্দ্র সিনহা চৌধুরী, শেখ আব্দুল হামিদ, এরা এবং দেবলীনা বসু, এদের প্রত্যেককে, এবং আমাদের মধ্যে ফিলোসফি ডিপার্টমেন্টের দর্শন বিভাগের অধ্যাপিকা ডক্টর শিউলি ডক্টর লক্ষ্মী সাহা রয়েছেন, তাদের প্রত্যেকেইকে আমরা আজকে বিচারক হিসাবে চাইছি। প্রত্যেকে 10 নম্বরের মধ্যে ছাত্রছাত্রীদের বিচার করবেন, যারাই আজকে পার্টিসিপেট করবেন, যে কলেজই হোক না কেন। আপনারা নিয়ম নোট করে নিয়ে 10-এর মধ্যে নাম্বার দেবেন, পরে আমায় হোয়াটসঅ্যাপ করলে আমরা বিচারের ফল পরবর্তী কোনো অনুষ্ঠানে ঘোষণা করব। আমরা শুরু করছি আমাদের আজকের প্রতিযোগিতা, এবং বিষয় হচ্ছে রোল অফ ইলেকট্রনিক মিডিয়া ইন ডিজাস্টার। এই ডিজাস্টারের সময় কীরকম, বিপর্যয়ের সময় ইলেকট্রনিক মিডিয়া বা বৈদ্যুতিন গণমাধ্যম কি ভূমিকা নিয়েছে, সে নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথম আমি ডাকবো আমাদের 5th সেমের ছাত্রী সৃঞ্জয়ী দাস। সৃঞ্জয়ী, তুমি রেডি হও। 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে তোমাকে তোমার সময়, তোমার বক্তব্য শেষ করতে হবে। সৃঞ্জয়ী দাস প্রথম বক্তা আজকে। স্যার বলছি আমি মানে বলছি, কারণ আমি পিপিটি তো করতে পারি না, তার জন্য। হ্যাঁ ঠিক আছে, তুমি 5 মিনিট বলবে। হ্যাঁ ঠিক, ওকে। Okay sir, thank you sir. Okay. My name is Srinjoy Das. Good afternoon everyone. My name is Srinjoy Das and today's topic is role of electronic media during disasters. The media have a significant role to play in times of natural disasters in terms of responsible and ethical coverage. However, electronic media coverage of the floods and landslides in some parts of Sri Lanka in late May 2017 came under heavy criticism on social media. Criticism was mainly directed at a group of privately owned media channels for misusing the inspective coverage of the strategy. The criticisms left many wondering what the role of media should be during natural disasters. First, fire, rain, wind, and earth are 4 elements of nature that can be either extremely helpful or catastrophic. When you play with these elements more than you should, it causes havoc which sometimes cannot be redeemed. With a lot of changes in climatic and weather conditions lately due to overuse of natural resources has caused a string of events all over the world that has left everybody with little or no time to make amends. This can be witnessed with the recent disasters that have plunged the world in 2019 along their heat waves across Europe, cyclone Fani along the Indian coast, along with wildfires in California. Since June, the monsoon season began in India and surrounding countries, and let's just say monsoon this year decided not to take a rain check. With a heavy rainfall this year, India's disaster management units and infrastructure was put to test. While some of us survived it with minimum damage, there were some parts of the country that were not so lucky. Disaster management teams were maxed out in helping people out in the rain hit areas in these parts of Indian cyclone Amphan hit West Bengal on May 20, claiming 86 lives so far and affecting over 10 million people in the eastern Indian state. The powerful storm ripped through eastern India and neighboring Bangladesh.
The storm in West Bengal caused massive damage of standing crops. Thousands of trees were uprooted and power and water supply was interrupted in the state capital Kolkata. Many in the time Many in the state have lost their entire home as well. Media as a conduit. During a disaster, the media play a crucial role as an information broker and conduit of information in the affected region during the response and recovery phase. The media are to give accurate, professional, comprehensive, and timely data when there are injuries and fatalities involved. In case of the recent floods and landslides, almost every privately owned media channel visited the affected areas to has sir hello sir শোনা যাচ্ছে, বলো। সরি টু ডিস্টার্ব। আমি বলছি যে যিনি বলছে সৃঞ্জয় দাস, ওকে মিউট কে করে দিল? হ্যালো অর্ণব, হ্যাঁ হ্যাঁ, যে বলছিল তাকে মিউট কে করে দিল? বাপি দাস বলে একজন মিউট করে দিল কেন? বুঝতে পারছি না, দেখছি আমি। এটা কি ধরনের ভদ্রতা? হ্যাঁ, বাপি দাসকে sorry না, সে সৃঞ্জয় দাসকে মিউট করলো কেন? এইগুলো একটু দেখো, সেরকম কেউ থাকলে তাকে অনুগ্রহ করে বেরিয়ে যেতে বলো, কারণ একজন বক্তব্য রাখছে তাকে মুখের উপরে অসভ্যের মতো মিউট করে দেওয়াটা কিন্তু ভালো কথা নয় আর কি, তাই না সুনন্দী? হ্যাঁ, এটা একদমই রিমুভ এইটা একটু করে দেখো, কারণ সৃঞ্জয় তো একটা ফ্লোতে বলছে, সুন্দর বলছে, ভালো সেটার কথা নয়, কিন্তু তাকে মিউট করে দেওয়া। এই তো সৃঞ্জয়কে আবার মিউট হয়ে গেছে সৃঞ্জয়। যাই হোক, ঠিক আছে। না ম্যাম আছি আমি। হ্যাঁ, তোমাকে মিউট করে দিল, আমার এটা খুব খারাপ লাগলো। কাউকে মিউট করে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, মানে মিউট হয়ে গেছি, আমি দেখতেও পাইনি। আমি একটা লেখা থেকে বলছি। কিন্তু কেউ বক্তব্য রাখলে অন্য একজন তাকে মিউট করে দেবে। সুনন্দী, তুমি এটা একটু দেখো, কেমন? ঠিক আছে। শুরু করব কি প্রথম থেকে আবার? না, তুমি মোটামুটি শেষে যেখানে বলছিলে ওই জায়গা থেকেই করো। Okay, sir. Media as a conduit. During a disaster, the media play a crucial role as an information broker and a conduit of information in the affected region during the response and recovery phase. The media are expected to give accurate, professional, comprehensive, and timely data when there are injuries and fatalities involved. The case of the recent floods and landslides, almost every privately owned media channel visited the affected areas to provide updates on the incident. Information on how many were affected, the rescue efforts by the armed forces, and where victims were taken for temporary shelter were duly provided. However, instead of providing impartial information, the main focus of some privately owned TV channels was disseminating information on aid distribution carried out by their own channels. This attempts to boost their brand image in a time of crisis were criticized as unethical. In addition, some have questions if the media's role should be that of an aid distributor. Media as an aid distributor. Aid distribution through media institutions has been a topic of debate from time to time. Some argue that the media's role is not to provide aid relief, but to provide accurate and reliable information in times of natural disasters. Yet in the past, media platforms have been used to provide aid to victims in times of need. For example, in the aftermath of landslides in Aranyak in 2016, effective state interventions to meet the needs of victims created vacuum that social media users came forward to fill.
These individuals organize themselves on Facebook to coordinate relief provision to victims. Similarly, when state interview was inadequate in May this year, media institutions stepped it to fill the void. Although they carried out relief efforts that benefited victims, the media's role as an aid distributor becomes questionable if they exploit airtime to promote their own brand image, as airwaves are considered public property. It is questionable when frequencies are used to boost a media institution brand image during a natural disaster. Indian media has shown a remarkable effort during the coverage of Amphan cyclone that hit West Bengal in May 2020. We have seen reporters standing amidst waterlogged areas of Sundarbans and reporting on their situation. The needs of people of that area and actions been broken for their rehabilitation. Media has also shown efforts in collecting funds for the people affected economically by Amphan and COVID. The media play a crucial role during natural disaster. It acts as a conduit of and platform for information during the response and recovery phases of natural disasters. On the other hand, some may argue that the media do not need to get involved in aid distribution in times of natural calamities. On the other hand, it could be argued that media can contribute to aid distribution, especially in the face of ineffective aid distribution on the part of the state. If the media is to be contribute to aid distribution in times of natural disaster, it should be undertaken ethically in a way that does not misuse airwaves. It should not be attempt to boost the brand image of a certain channel. Instead, the media can act not just as an information broker, but as a platform through which information is shared for the benefit of the public. Thank you. Thank you, Sinjoy, for your presentation, for your speech. Our next speaker, Akash Majhi, 5th semester. Akash Majhi. হ্যালো, হ্যাঁ বলো, শোনা যাচ্ছে। আমার নাম আকাশ মাঝি। আমি সাংবাদিক ও গণজ্ঞাপন বিভাগের 5ম সেমিস্টারের ছাত্র। আমার বলার বিষয় হচ্ছে এই দুর্যোগের সময় ইলেকট্রনিক মিডিয়াগুলোর ভূমিকা কি। সবার আগে আমি একটাই কথা বলতে হয় শুরুতে, আজকের সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া লাইক সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে আমরা ঘুম থেকে উঠলেই সবার আগে ফোনটা হাতে করে নিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি কি টুইট হয়েছে বা ফেসবুকে কি পোস্ট হয়েছে আপডেট থাকার জন্য। ব্রাশও করি না, তার আগে আমরা ফোনে নেট অন করে সেইগুলো চেক করতে থাকি। বিশেষ করে যদি এখনকার বর্তমান পরিস্থিতিতে দেখি যে এই করোনা ভাইরাস পরিস্থিতি যেভাবে ছড়িয়ে গেছে, কিন্তু সোশ্যাল মিডিয়া খুব ভালোভাবে আমাদেরকে অ্যাওয়্যার করেছে জিনিসগুলো সম্বন্ধে। কিন্তু যদি 100 বছর আগে ঘুরে দেখা যায়, 1918 সালে যে ফ্লু মহামারীটি হয়েছিল, সেই সময় কিন্তু সোশ্যাল মিডিয়া এতটা উন্নত থেকে উন্নততর ছিল না যে সবাইকে অ্যাওয়্যার করবে এবং সবকিছু সম্বন্ধে সবাইকে জানিয়ে রাখবে। কিন্তু এখন সেই প্ল্যাটফর্ম, এখন নিউ মিডিয়া সেই প্ল্যাটফর্মটা এসে গেছে, সবাইকে সব দিক দিয়ে একসাথে করে রাখতে পারে। তখন এই দেখা যেতে পারে কোয়ারেন্টাইনে থাকাকালীন অনেক লোকে অনেক ধরনের পোস্ট করেছে যে কিভাবে নিজেকে সুস্থ রাখবে, কিভাবে নিজেকে ফিজিক্যালি ফিট রাখবে, সেটা যোগার মাধ্যমে হোক বা কোনোরকম কোনো খাবারের মাধ্যমে হোক, সেটা যে মাধ্যমেই হোক না কেন। এবং যদি আরো কিছু জিনিস দেখা যায়, সাম্প্রতিক বছরগুলিতে গণমাধ্যমগুলি প্রাকৃতিক দুর্যোগের পূর্বসূচি এবং প্রচারের মাধ্যমে মানুষকে সবচেয়ে বেশি কার্যকরভাবে সংবেদনশীল করতে সহায়তা করছে। তার কারণ এই বছরই ফেব্রুয়ারি মাসে একটি মিটিং হয়েছিল মাইসুরে প্রশাসনিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালনায়। ওখানে উপস্থিত ছিলেন ডক্টর শিবানন্দ প্রসাদ। উনি বলেছিলেন যে যদিও বিভিন্ন উন্নত যোগাযোগ মাধ্যম পাওয়া যায় এবং প্রারম্ভিক সতর্কতা সরিয়ে নেওয়া পরিকল্পনা এবং দুর্যোগ পরবর্তী কার্যক্রমের সহায়তা এবং সমস্ত প্রচেষ্টার সাফল্য মূলত মিডিয়ার কর্মকর্তাদের বোঝার উপর নির্ভর করে। তখন উন্নত প্রযুক্তি এবং সঠিক আবহাওয়ার পূর্বাভাস উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের মতন ঘূর্ণিঝড় যেখানে সব থেকে বেশি ক্রিয়েট হয়, সেই সব জায়গায় বিপর্যয় এড়াতে আমাদেরকে সাহায্য করে। তখন হচ্ছে সাম্প্রতিক ঘটে যাওয়া যদি
আমফানটাকে দেখি, এই আমফানে যেভাবে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো হেল্প করেছে। এখন এরকমও সিচুয়েশন গেছে যে ইলেকট্রিক নেই, প্লাস ইন্টারনেট কানেকশনও নেই, কিভাবে তারা শুনবে? রেডিও ছিল, রেডিওর মাধ্যমে কিন্তু তারা কাজ করে গেছে। যদি দেখা যায় এই 5 মাস ধরে যে লকডাউন চলেছে, লকডাউনে কিন্তু ভারতবর্ষ জুড়ে টোটাল 295খানা কমিউনিটি রেডিও আছে। এই কমিউনিটি রেডিওগুলো কিন্তু কোনো আর্ট কেন্দ্রীয় বা কেন্দ্রীয়ভাবে আর্থিক কোনো সহায়তা পায়নি। সেই আর্থিক সহায়তা ছাড়া কিন্তু তারা তাদের কাজ করে গেছে, তারা সমস্ত কিছু আপডেট দিয়ে গেছে যে কখন কোনখানটায় কি হয়েছে, কত লোক মারা গেছে, কোনখানটায় জলস্তর কিরকম, প্রধানমন্ত্রী কবে আসছে, মুখ্যমন্ত্রী কি কি প্রকল্প দিয়েছে, এইগুলোর এগেনস্টে যে কি করলে কোথা থেকে পাবে। তথ্য প্রচারের ক্ষেত্রে গণমাধ্যম আরো দায়িত্বশীল হয়ে গেছে এখন। তখন কিছু হলেই কোনো রকম কোনো ডিজাস্টার, কোনো রকম কোনো বিপর্যয় পরিস্থিতি আসলেই আমরা সোশ্যাল মিডিয়ার একটা নতুন রূপ দেখতে পাই, যে রূপটা হয়তো আগে হয়তো ছিল না। তখন তারা সেই সময় নিজেদেরকে অনেকটাই চেঞ্জ করে, আরো আপডেটেড করে সেই জিনিসগুলোকে আমাদের সামনে তুলে ধরে, যাতে আমরা সেই জিনিসগুলো থেকে অ্যাওয়ার থাকতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই শেষে, আহ, আম, এই জেনারেশনটাই প্রথম যে যারা এইরকম একটা মহামারী দেখলো, এবং এই মহামারীতে তারা সোশ্যাল মিডিয়া আলটিমেট পাওয়ারটাকেও দেখতে পেলো, যে সোশ্যাল মিডিয়া কি কি করতে পারে এবং কি কি ভাবে আমাদেরকে অ্যাওয়ার্ড রাখতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ আকাশ তার বক্তব্যের জন্য। আমার নেক্সট স্পিকার সুনিধি লেখান্ডি। I would like to request Sunidhi, please deliver your lecture. Sunidhi Lakhandri, third semester. Yes, sir. Yes. Start, Sunidhi. Sunidhi, unmute. Please unmute. Okay, sir. Okay, sir. Hello, good afternoon, everyone. My name is Sunidhi Lakhandri, and I'm from Journalism Department. And the topic for today is role of electronic media in disaster. Well, as we can see that since the beginning of the 21st century, electronic media has played a vital role in both natural and man-made disaster. They have been able to put forth all the information related to the then disaster situation through communication and videos and always try to mitigate the suffering and damage done by both man made and natural disaster by providing updated information every hour. Over the years, the damage, property loss of lives have significantly reduced thanks to electronic media. But as always, there are both advantages and disadvantages of electronic media. The advantages are it provides information from every corner of the world. It puts more pressure on the government to take necessary steps pre and post disaster. Through electronic media, the affected people can ask for donation and provision for food. It provides direction and tells people to be prepared for apprehensive future disaster. It shows the political game played by both the ruling party and opposition party during the catastrophic disaster. Every news channel tries to put forth the most updated information. This competition amongst different media houses results in every minute information about the disaster being shared to the public. The disadvantages are it creates more panic and havoc amongst the people. Nowadays, fake news get dispersed amongst the people, which would result in a fuss. Loot and embezzlement are common these days, pre and post disaster situation. However, media can be very effective in some of the areas. Educating the people pre and post disaster. In this area, electronic media plays a vital role. It can provide information through interviews of learned scholars. That way, it educates the public and helps them to tackle the situation. It guides the people. It provides all the necessary information comparing all the past disasters and give directions to the affected people and the government. Gives suggestions to both the public and the government. It gives suggestion to the government about the adopted disaster plan and how it should be altered for minimizing the threat and damage, prepares an individual for upcoming future disaster. Role of electronic media in channeling relevant information. The electronic media has always been successful in providing relevant information to the populace. The journalist and the cameraman physically visits the affected area to cover the whole scenario.
It helps in providing relief to the affected people. The electronic media shares every minute detail of the affected area, and people from all around the globe tries to provide provision to them. They would create Facebook pages from where we can donate an amount and help the needy. The role of electronic media during the times of disaster is prominent. It serves as a reliable platform where people can get all the necessary information related to the post-disaster situation. If we compare the disadvantages and the advantages of electronic media, then we can conclude that there are more advantages of electronic media during the time of any disaster. Thank you. থ্যাংক ইউ সুনিধি। আমাদের এর পরবর্তী বক্তা থার্ড সেমিস্টারের তনুশ্রী দে। তনুশ্রী, তোমার বক্তব্য রাখো। হ্যাঁ স্যার। স্যার প্রেজেন্ট স্ক্রিন হয়েছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। উপস্থিত শ্রদ্ধেয় অধ্যক্ষা এবং সকল অধ্যাপক অধ্যাপিকাগণকে আমার প্রণাম এবং ধন্যবাদ জানাই, এবং আমাকে এরকম একটি সুযোগ দেওয়ার জন্য আমি বিশেষভাবে অর্ণব স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের বিষয়ে আলোকপাত করছি। বিষয়টি হলো বিপর্যয়কালে বৈদ্যুতিন গণমাধ্যমের ভূমিকা। গণমাধ্যম আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান করোনার আবহে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটাপূর্ণ অবস্থার পাশাপাশি সংবাদ মাধ্যম ব্যবস্থাও বিপন্ন। করোনা মহামারী বা আর্থিক সংকটের কারণে ছাপা পত্রিকা অনেক মানুষই বাজার থেকে কিনছেন না। অনেক ক্ষেত্রেই কাগজ ঠিকমতো বন্টন ও বিক্রি হচ্ছে না। কিছু প্রতিষ্ঠান থেকে অনেক কর্মী ছাঁটাই হয়েছে অথবা বেতন কমিয়ে দেওয়া হচ্ছে কর্মীদের। বর্তমান পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ছাপা সংস্করণ বন্ধ করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি ঠিক হলে আবার কর্মী নিয়োগ থেকে শুরু করে ছাপার কাজও শুরু হবে। তবে করোনার কালে দেশের প্রিন্ট মিডিয়া অনেকটা পিছিয়ে পড়েছে। বৈদ্যুতিন গণমাধ্যম বা মিডিয়া ব্যাপী এই বিপর্যয়ের কালে করোনা সতর্কবার্তা প্রচার করা থেকে শুরু করে মানুষকে নানান ঘটনা সম্পর্কে তথ্য দিয়ে শিক্ষিত ও জ্ঞান লাভ করার জন্য বৈদ্যুতিন গণমাধ্যম ব্যবস্থায় গুরুত্বপূর্ণ বাহক হয়ে উঠেছে। বৈদ্যুতিন গণমাধ্যমের মধ্যে টেলিভিশন, রেডিও, কম্পিউটার অপরিহার্য। বৈদ্যুতিন গণমাধ্যমের দ্বারা অধিকাংশ মানুষ তাৎক্ষণিক ঘরে বসেই বিশ্বের নানান ঘটনা জানতে পারছেন। টেলিভিশন সর্বাধিক ব্যবহৃত বৈদ্যুতিন গণমাধ্যম বা ইলেকট্রনিক মিডিয়া। কোটি কোটি মানুষ টেলিভিশন দেখে দেশ বিদেশের খবরাখবর সম্বন্ধে অবগত হয়ে থাকেন। কয়েক বছর আগে টেলিভিশনে একটি নির্দিষ্ট সময়ে খবর সম্প্রচারিত হতো, কিন্তু বর্তমানে দিনে 24 ঘন্টায় খবর সম্প্রচার হয় টেলিভিশনে। এছাড়া রেডিওর শ্রোতারাও নিউজ ঘটনা সম্পর্কে জানতে পারেন। একটা নির্দিষ্ট সময় মেনে রেডিওতে খবর সম্প্রচার হয়। আধুনিক যুগে বাড়ি, দোকান, অফিস সর্বত্রই বৈদ্যুতিন গণমাধ্যমের ব্যবস্থা রয়েছে। বিপর্যয়ের দিনে বৈদ্যুতিন গণমাধ্যম ব্যবস্থা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বৈদ্যুতিক মাধ্যম মানুষের বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। বর্তমানে প্রতিটি মানুষ ঘরবন্দি। এই পরিস্থিতিতে বিনোদনের জন্য টেলিভিশনই একমাত্র ভরসা। বৈদ্যুতিন গণমাধ্যম অর্থাৎ টেলিভিশন, রেডিও অধিকাংশ মানুষের বাড়িতে থাকার দরুন তারা ঘরে বসেই বিভিন্ন ঘটনা সম্বন্ধে অবগত হতে পারছেন। এছাড়া মানুষ শিক্ষিত হয়ে ওঠার এবং জ্ঞান লাভ করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বৈদ্যুতিন গণমাধ্যম হলো বিজ্ঞাপনের জন্য কিংবা ব্যবসা প্রচারের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। ইলেকট্রনিক অর্থাৎ বৈদ্যুতিন মিডিয়া সঙ্গে সঙ্গে সংবাদ প্রচার করতে সক্ষম হওয়ায় মানুষ তাৎক্ষণিক ঘটনাগুলি জানতে পারছেন। পাশাপাশি বৈদ্যুতিন মিডিয়া করোনার সতর্কবার্তা প্রচার করে মানুষকে সতর্ক করে তুলেছে। আগেকার দিনের মতো টেলিভিশনে একটি নির্দিষ্ট সময় মেনে
সংবাদ প্রচার হয় না। বর্তমানে 24 ঘন্টায় সংবাদ সম্প্রচারিত হয়। এতে মানুষের সুবিধা হয়েছে। যানবাহন ব্যবস্থা ঠিকমতো না থাকায় মানুষ দূরে কোথাও যেতে পারছেন না। কিন্তু রেডিও ও টেলিভিশনের মতো বৈদ্যুতিন মিডিয়া থাকায় বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি মানুষ ঘরে বসেই টিভি পর্দায় দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক দ্রুত সংবাদ সরবরাহ করে। অধিকাংশ মানুষই আজ বৈদ্যুতিন মিডিয়ার উপর নির্ভরশীল। রেডিও ও টেলিভিশনের দ্বারা নিরক্ষর মানুষও উপকৃত হচ্ছেন। পরিশেষে বলা যায়, করোনা পরিস্থিতির পূর্বে কিংবা করোনা পরিস্থিতিতে বৈদ্যুতিন মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া সময় ও দূরত্বকে সংকুচিত করে গোটা বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ তনুশ্রী। Now I would like to request our next speaker, Kaji Sarfarajur Rahman, third semester. Hello sir. Sir, my presentation করছি একটা। Where is it? Sir, presentation দেখা যাচ্ছে? Hello? হ্যাঁ দেখা যাচ্ছে। Okay. হ্যাঁ দেখা যাচ্ছে। Yes, sir. Hello everyone. Good afternoon. My name is Kazi Sarfarajur Rahman, student of journalism mass communication from third semester. So today's topic is role of electronic media in disaster management. Let's see what it is. Now, before speaking about the role of media in disaster management, let us see what is our role towards the media in disaster. Let's see. As people trust media, so it is the responsibility of the media to seek and provide true information. Yes, that is true. Media have the capacity to provide the service to public in wake of an event. They can give the direction to the affected people and disseminate the information to the public that similar disaster in future. Electronic media can play a very vital, very important role in providing the early warning to the public. But care should be taken while transmission the early warning. It should be in clear words and confirmed through reliable resources. Yes, that is true. That is everything the media house provides towards us, and we should be responsible. Whenever media says a storm is coming, we should not stay. We should not be saying that climate always changes. What is there if it is going to rain? What is there if it is going to a storm or there will be a tsunami? No, we should be responsible. At least we must take the prevention and the precaution. And lastly, a reporter should treat disaster effects with respect by thinking that how would he want to be treated in similar situation. Just because a reporter doesn't do his duty doesn't mean that tomorrow the same disaster will not be affected on him. He must know that every man's future can change in any second. So if he is not doing any duty and making the public aware, he must know that tomorrow no one might come to his help. Okay, next one. Yeah, that disaster cycle. I yesterday scrolled through Google and found this one. It's really interesting. Let's see. From the circle, let's start with risk reduction, then goes prevention, preparedness, warning, hazardous event, the place where all the storms and the terrible things start to happen. Then the response the government takes, they say, oh, so many disasters happened, let us do. Then recovery, all the things that go on, the rescue operations and the mitigation. But look here, at the warning section, this is the role of telecom and electronic media. That is where the media plays a role of warning people, because prevention is better than cure. So the media does the role of warning. No one can stop it, but we can at least prevent it. Media plays a vital role in forecasting any oncoming disaster, but it is due to technology that this has been possible. Now come on, everyone knows media can't detect any disaster coming. It's the weather unit that does it, the science, the technology that does it. Media is only a messenger. We should not confuse that media is
forecasting the news. They forecast the news, but they are not creating the news. They are just providing us with the information. But there are some things such as avalanches and earthquakes that cannot be predicted. This is a different situation though. Now, the main topic. Let us see the role of media in disaster management. During a disaster, the media plays a crucial role as an information broker and a conduit of information in the affected region during the response and recovery phase. সরফরাজ, তোমার কথা শোনা যাচ্ছে না। সরফরাজ, শুনতে পাচ্ছ? কি হলো সরফরাজের? নেটওয়ার্ক প্রবলেম হলো। হ্যাঁ, ওদের নেটের কোনো প্রবলেম নেট হচ্ছে না? হ্যাঁ, ও বেরিয়ে গেছে। ঠিক আছে, আমরা পরের স্পিকারে আসছি। সরফরাজের কাছে আমরা দেখবো পর। নেক্সট আমাদের স্পিকার, আমাদের পরবর্তী বক্তা থার্ড সেমিস্টারের অর্পিতা বসু। অর্পিতা, চলে এসো। একটু জোরে বলো। শোনা যাচ্ছে না কথা। অর্পিতা, শোনা যাচ্ছে না। অর্পিতারও মনে হয় নেট প্রবলেম। আচ্ছা, আমরা তাহলে নেক্সট স্পিকারকে ডেকে নিই, তারপর দুজন আসুক, তারপর দেখছি। পরবর্তী স্পিকার আমাদের রোহিত দেবনাথ। কে অর্পিতা? আচ্ছা, ঠিক আছে, রোহিত পরে আসবে, অর্পিতা শোনা যাচ্ছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি অর্পিতা বাসু, সাংবাদিকতা গণমাধ্যম বিভাগের স্টুডেন্ট। আজকে আমার বলার বিষয় হচ্ছে বিপর্যয় গণমাধ্যমের ভূমিকা। মানুষের জীবনে আগত বিপর্যয়ের অগ্রিম আভাস পাওয়া যায় না, তবে তা ছিল গত শতাব্দীর ঘটনা। কিন্তু আধুনিক যুগে মানুষ গণমাধ্যমের হাত ধরে যে কোনো বিপর্যয়ের আগমন বার্তা পূর্বেই জানতে পারে। যেমন খবর বৈশিষ্ট্য অনুযায়ী গণমাধ্যমকে দুভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হলো বৈদ্যুতিন গণমাধ্যম, অর্থাৎ টেলিভিশন, রেডিও, সোশ্যাল মিডিয়া ইত্যাদি। গত কয়েক বছর ধরে এই বৈদ্যুতিন মাধ্যমগুলো মানুষের নানা বিষয় তথ্য প্রদান করে চলছে। যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে, তার আগে থেকে মানুষকে সতর্ক বার্তা দেয় গণমাধ্যমই। শুধু খবর দেওয়া নয়, সঠিক তথ্য প্রদান করাও তাদের কর্তব্য। এই গণমাধ্যমের জন্যই আমরা সারা বিশ্বকে হাতের মুঠোয়, গণমাধ্যম না থাকলে আমরা সারা বিশ্বকে হাতের মুঠোয় পেতাম না। তেমনি গণমাধ্যমের উচিত সবসময় মানুষের সামনে সমস্ত কিছু উপস্থাপনা করা। এছাড়া গণমাধ্যম যেমন করোনা ভাইরাসের ফলে লকডাউন হয়ে যাওয়ায় আমরা বাইরে বেরোতে পারছি না, তো গণমাধ্যমের সাহায্যেই আমরা কিভাবে মানুষ সুস্থ হচ্ছে, কত সুস্থতার হার, কতজনের মৃত্যু ঘটছে, সবকিছু আমরা এই গণমাধ্যম থেকেই পেয়ে থাকি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোনো বড় ঝড়ের আভাস বা বড়সড় কোনো সুনামি আসতে পারে, কিন্তু যখন কোনো বিপর্যয় ঘটছে তখন মিডিয়ার দায়িত্ব হলো সঠিক খবর, যেমন কত বেগে ঝড় আসছে, মানুষ হারাচ্ছে, কোথায় উদ্ধার হচ্ছে, এইসব বিষয়ে সঠিক তথ্য প্রদান করা। মিডিয়া
মানুষ যদি সচেতন না হয় তাহলে মানুষকে তো বাঁচানো অসম্ভব। হচ্ছে সেটা হচ্ছে করোনা ভাইরাসের পরিস্থিতি। করোনা ভাইরাস মানুষের জীবনে এক গভীর আবির্ভাব ফেলেছে। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তারপরে খবরের কাগজ, সব জায়গায় প্রধান খবরই হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস তো কিছু না গণমাধ্যমে দেখতে পাই, যেমন কিছু, যেমন যেমন মাঝখানে কথা, অ্যালকোহল খেলে নাকি করোনা ভাইরাস মারা যাবে। তো যারা মদ্যপানে আসক্ত তারা হাতে স্বর্গসুখ পেয়ে গেছিল যে অ্যালকোহল খেলেই তো সব ঠিক হয়ে যাবে। তো করোনা ভাইরাসের উৎপত্তি স্থল হচ্ছে চীন, যেখান থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ইত্যাদি জায়গায়। তো এই সমস্ত খবরও আমরা গণমাধ্যমের থেকেই জানতে পারি। তো গণমাধ্যম না থাকলে আমরা কোনো খবরই জানতে পারতাম না, বিশেষ করে এখন যা পরিস্থিতি। তো গণমাধ্যম আমাদের জীবনে বিশাল ভূমিকা ফেলেছে। আমরা ঘরে বসে সমস্ত কিছু জানতে পারছি, যেটা আগেকার দিনে পারতাম না। তো এই গণমাধ্যমের প্রভাব মানে অসামান্য। ধন্যবাদ অর্পিতা। এরপরে স্যার আমি হ্যালো। হ্যাঁ, তোমার ওটা শেষ হয়নি তাই তো? ইয়েস স্যার, ওটা কারেন্ট অফ হয়ে গেল স্যার। সরফরাজ, তোমার বক্তব্যের অংশটি শেষ অংশটা বলে দাও। হ্যাঁ, ইয়েস স্যার, প্রেজেন্ট করি। আমি কত নম্বর দেখিয়েছিলাম এতটা? হ্যালো, হ্যাঁ এটা বলেছিল। এটা বলছিল না? Okay. During a disaster, let us continue. The role of media in disaster management. During a disaster, the media plays a crucial role as information broker and the conductor information in the affected region during the response and recovery phase. Yes, whenever there is a disaster, the media always goes there and provides all the necessary information. Number 2, the media are expected to give accurate, professional, comprehensive, and timely data when there are injuries and fatalities involved. Yes, whenever there is a disaster and suppose 100 people has been injured, we cannot say 99 injured or 101 injured. We can always say that the number might climb or the number might rise because there is never knowing what is going to happen. In the case of recent floods and landslides, almost every privately owned media channel visited the affected areas to provide updates on the incident. Yes, that is a true factor because I've seen on the footages that the reporters standing in the water with water up to their waist and sometimes above that, and they're reporting and asking people what has happened and everything. That is a good thing. Information on how many were affected, the rescue efforts with the armed forces, and where victims were taken for temporary shelter were duly provided. Now, let us go to the important points. However, instead of providing impartial information, the main focus of some privately owned TV channels was disseminating information on aid distribution carried out by their own channels. Yes, this is true. Whenever there is a disaster, the media channel that first goes tries to take all the credit. They say that we reached there, our representative reached there, we are providing this and this. They try to promote this. Now, that is sometimes a good thing, but we should let others also a chance. These attempts to boost their brand image in a time of crisis were criticized as unethical. In addition, some have questioned if the media's role should be that of an aid distributor. Now to the last sentence, let us discuss in detail. Media too has some drawbacks. Some may argue that the media do not need to get involved in aid distribution in times of natural calamities. Yes, the role of media is to provide information. That is true. But let us see to that in the next point. On the other hand, it could be argued that media can contribute to aid distribution
especially in the face of ineffective aid distribution on the part of the state. Yes, suppose the media house has reached there first and find that no rescue operation has been able to go there. So they must try to at least contact the authorities to provide relief funds. Or if not possible, they must at least provide the people with their own assistance and funding. Suppose a media channel has go then found no one is helping them. They must try to help because that is the first duty of humanity to help others. If the media is to contribute to aid distribution in times of natural disasters, it should be undertaken ethically in a way that does not misuse airwaves. Yeah. It should not be an attempt to boost the brand image of a certain channel. Yes, I've seen during the COVID pandemic when there was the system of providing meals and a kilo of rice, potatoes, and dal to the people. I have seen them, seen 5 volunteers holding those bags in their hands and saying, "Hey, look, we are providing this, we are providing this." And the lady who was being provided had to stand back. She was almost invisible. They were just promoting themselves. And now, to this, I would say, what is the need of promoting? Okay, you are doing a good job. But to them, I would also say that it's not their fault. It's the fault of this modern generation that says that जो दिखता है वही दिखता है. Now, last point. Instead, the media can act not just as an information broker, but as a platform through which information is shared for the benefit of the public. In this context, broadcasters and journalists must be educated on disaster journalism to ensure accurate and responsible reporting in future. Yes, the first duty of every person, whether he's a reporter or he is a president, is to aid the public. Or if not the public, the humans. Because whenever a trouble comes, we stand beside them. The humans stand for humanity, not anyone else. Conclusion. This is one area where the media should be more responsible in disseminating information. It must win people's confidence, and the provision of reliable information will serve the purpose. Now, to this line I will say, in the medieval times or during the time of the kings, a king or a monarch who has won the faith of the people has a more peaceful rule than the one who doesn't. Media is the third pillar of the constitution, and so it is also playing a role in administration. So if the media is honest, if a media provides true information, the people will have a definite faith in them, and that leads to much more prosperity. The media should not only be providing correct information and the right message at the right time, but should also create an environment of solidarity and faith. Yes, they are providing information that is correct and accurate, very good, and from time to time, excellent. But you must also create a faith which people might say that it is the people able to take in. This will help in augmenting the collective responsibilities of all segments of society to tackle the challenges posed by any disaster. When all this comes into play, the people, the reporter or the media house providing the warning, and the media house providing faith, and people accepting them, then we can say that we cannot still avoid the danger, but we can minimize the losses. Thank you. Thank you, Sarfaraj, for your presentation. Our next speaker, এখন আমাদের বক্তব্য রাখবেন রোহিত দেবনাথ, 5th semester. রোহিত দেবনাথ. I would like to request Rohit, please. Hello. Yes. Hello. Good afternoon, everyone. My name is Rohit Debnath. I will be speaking on role of electronic media in disaster. Let us begin. The media has a significant role to play in times of natural disaster in terms of responsible and ethical coverage. Criticism was mainly directed at a group of privately owned media channels for misusing the catastrophe as a way of marketing their brand image. Some channels were also criticized for sensationalizing and insensitive coverage of the tragedy. Now, media as a conduit.
The media are expected to give accurate, professional, and comprehensive timely data when there are injuries and fatalities involved. However, some privately owned TV channels attempt to boost their brand image in a time of crisis were criticized as unethical. In addition, some have questioned if the media's role should be that of an aid distributor. Let's move on. Media as an aid distributor. What does that mean? Some argue that media's role is not only to provide aid or relief, but to provide accurate and reliable information in times of natural disaster. Yet in the past, media platforms have been used to provide aid to victims in times of need. These individuals organized themselves on Facebook to coordinate relief provision to victims. Similarly, when state intervention was inadequate in May this year, media institutions stepped in to fill the void. Although they carried out relief efforts that benefited victims, the media's role as an aid distributor became questionable. If they exploit airtime to promote their own brand image, as airwaves are considered public property. Selective share of information. If adequate information is not shared on aid distribution centers, particularly those run by the states, serious challenges could emerge with respect to effective aid distribution. The media also has a role to act as an arena that shows how many various actors play a role out of the play how many actors play out their roles and influence the framing and disaster events. Now we come to the conclusion. Media, the media plays a crucial role during natural disasters. It acts as a conduit of and platform for information during the response and recovery phases of natural disasters. On one hand, some may argue that the media do not need to get involved in aid distribution in times of natural calamities. On the other hand, it could be argued that media can contribute to aid distribution, especially in the face of ineffective aid distribution on the part of the state. Thank you. থ্যাংক ইউ রোহিত ফর ইউর প্রেজেন্টেশন। এবারে আমি ডাকবো নীলাঞ্জন সাহা, সিক্স সেমিস্টার। স্যার আমি অনিন্দ্য বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ বলো। হ্যাঁ 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 কাজী, অর্পিতা এবং রোহিত দেবনাথ, শুনতে পাচ্ছ তিনজনে? ওদের সম্পর্কে বলবে? হ্যালো, হ্যাঁ বলছি ওদের। হ্যাঁ হ্যাঁ একটু জাস্ট একটা জিনিস একটু বলে দাও না। বলে দেওয়া মানে আমি বলছি এর বক্তব্যটা হয়ে যাক তারপর বলো। নীলাঞ্জন লাস্ট বক্তা। আচ্ছা 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 নীলাঞ্জনের বক্তব্যের পরে আমি তোমাকে ডাকবো। হ্যাঁ ঠিক ঠিক আছে। নীলাঞ্জন সাহা। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। হ্যাঁ প্রথমেই আজকের বক্তার সুস্থতা কামনা করি এবং আজকের নির্ধারিত বক্তার অনুপস্থিতিতে আমাকে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাইবো আমাদের অধ্যক্ষা ম্যাডামকে এবং তার সাথে এই অনুষ্ঠানের উদ্যোক্তা আমাদের অর্ণব স্যারকে। আজকে যে বিপর্যয় ক্ষেত্রে বৈদ্যুতিন গণমাধ্যমের ভূমিকা, এই বিষয়ে যে তত্ত্বগত দিক বা তার বেশিরভাগ দিকটাই আলোচিত হয়ে গিয়েছে। তো আমি আমার মূল যে বক্তব্যটা সেটা জাস্ট একটা দুটো উদাহরণের মধ্যেই রাখছি। যেরকম সময়টা গতকাল ঘড়ির কাঁটায় ঠিক 3টে ছুঁইছে। এবছরের ডাক্তারি পড়ার যে প্রবেশিকা নিট পরীক্ষা, তার পরীক্ষার্থী সুতপা তার বাবার সাথে ঝড়খালি বাস স্ট্যান্ডে বসে কানে হেডফোন গুঁজে কি যেন একটা শুনছিল। হঠাৎই লাফিয়ে উঠে বললো, বাবা পরশু লকডাউন তুলে নিয়েছে গভর্নমেন্ট। বাবাও সন্ধিয়ান চোখে ফোনের দিকে তাকাতেই হেডফোনটা খুলে দিল সুতপা। তা দেখলাম একটা বেসরকারি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের চেনা একজন সংবাদ পাঠকের গলায় সে খবরটা। উকি ঝুঁকি দিয়ে স্ক্রিনে দেখতেও পেলাম এই ঘোষণার পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি স্ক্রিন জোড়া টুইট। আবার আজকাল এক সমস্যা হয়েছে, কারুর কথাই একেবারে ঠিক বিশ্বাস হয় না। অতঃপর ফ্যাক্ট চেকের প্রশ্নে ইন্টারনেট ঘেটে জানতে পারলাম যে না, খবরটা সত্যি।
পুরো বিষয়টা একটু সংক্ষেপে বলি যে সুতপা ও তার বাবা ঢাকুরিয়ার বস্তিতে থাকা এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। কেন না এই চিন্তা করে যে অনিয়মিত যাতায়াত ব্যবস্থার জন্য রবিবার সল্টলেকে পরীক্ষা কেন্দ্রের সময় পৌঁছাতে পারবে কিনা। প্রথমে মেয়েকে নিয়ে শনিবার সন্ধ্যায় আত্মীয়র এক কম্পাউন্ডে কোনো রকমের রাত কাটাবার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু বাদ সাধলো লকডাউন, সৌজন্যে বিপর্যয় করোনা। শুক্র শনি দুদিন লকডাউন ঘোষণা হয়েছিল, তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হতো তার। কারণ আনতে পান্তা ফুরনো সুতোপার বাবার এতটাও সামর্থ্য নেই যে হোটেল ভাড়া কলকাতায় থাকবে। এ খবরে নিশ্চিন্ত হয়ে তারা কলকাতা আসার বদলে ব্যাগপত্র নিয়ে বাড়ি যাওয়ার খুশিতে মোটর ভ্যানে চলে আসেন। বিপর্যয়কালীন পরিস্থিতিতে একটা বৈদ্যুতিন গণমাধ্যম কি করে একজন প্রত্যন্ত গ্রামের পড়ুয়ার কাছে আশীর্বাদ হয়ে উঠতে পারে তা সচক্ষে দেখার আমার সৌভাগ্য হয়েছিল গতকাল। ঝড়খালি কোস্টাল থানায় মাস্ক দিয়ে আসতে গিয়েছিলাম। ওহ, বলা হয়নি, এদিকে আবার একটি প্রাইভেট এফএম চ্যানেলের অনুষ্ঠানে ঝড়খালির এক স্থানীয় স্বাস্থ্যকর্মীর কাছে মাস্কের অপ্রতুলতার কথা শুনতে পেয়েছিলেন একজন সমাজসেবী। কলকাতার সেই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এই মাস্ক দিয়ে আসতে যাওয়া। বুঝতেই পারছেন সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের কতটা প্রভাব। তবে করোনার প্রভাব তো এখন আমাদের নিউ নর্মাল। তাহলে বিধ্বংসী উম্পুন ঝড়ের কথাই আসি। এর তাণ্ডবে দক্ষিণবঙ্গের গোটা বিদ্যুৎ ব্যবস্থা যখন বেশ কয়েকদিনের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে বৈদ্যুতিন গণমাধ্যম কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল, বলা যেতে পারে কিনা? যেতে পারে না, কারণ ঠিক তখনই বাড়িতে পড়ে থাকা ঠাকুমা, দিদিমা, ঠাকুরদার রেডিও সেটের ব্যাটারির দাম কোনো কোনো দোকানে দ্বিগুণ, এমনকি 4 গুণ হয়ে গিয়েছিল। কেন? ঘূর্ণিঝড়ের পরবর্তী দিনগুলোতে আকাশবাণীর স্থানীয় সংবাদে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ঘোষণা শোনার জন্য, ত্রাণের খবরের জন্য একটা রেডিও সেটের সামনে জড়ো হয়ে গিয়েছিল আশেপাশে 10-12টা বাড়ির কর্তা ব্যক্তিরা। শুধুমাত্র বিপদ সংকেত, তথ্য বা সরকারি নির্দেশ শুধু জনগণের কাছে পৌঁছানো নয়, সেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তরও পৌঁছতে পারে না, সেখানে একজন গণমাধ্যমের প্রতিনিধি বিপর্যয়ের বা ক্ষয়ক্ষতির তথ্য সঠিকভাবে পেতে সাহায্য করেন প্রশাসনকে। তাই আদতে বৈদ্যুতিন গণমাধ্যমগুলি একমুখী মনে হলো সেটা কিন্তু নয়। বিপর্যয় ক্ষয়ক্ষতিকে ন্যূনতম করতে প্রস্তুতি পর্বে এক অনন্য ভূমিকা পালন করে থাকে বৈদ্যুতিন গণমাধ্যমগুলো। তাদের সাধারণ চিন্তা ভাবনা মুহূর্তে বদলে দিতে পারে যে কোনো একটা ঘোষণার মাধ্যমে। প্রবণ দেশ জাপান এই গণমাধ্যমের সাহায্যে প্রাক পূর্বাভাস দিয়ে অতি দ্রুততার সঙ্গে খবর ছড়িয়ে ক্ষয়ক্ষতির হার ইতিমধ্যে শেষ কয়েক বছরের তুলনায় অনেক কমিয়ে আছে। বৈদ্যুতিন গণমাধ্যমগুলো অতি অল্প সময়ে সঠিক খবর মানুষের কাছে তুলে দিলে বস্তুনিষ্ঠতা ও আরো ন্যায়পরায়ণ হতে হবে তাদেরকে। হাজারটা জনস্বার্থবাহী খবরের মধ্যে একটি অসত্য বা বিকৃত তথ্য জনসমষ্টির পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ নীলাঞ্জনকে। আমাদের 8 জন যারা বক্তা ছিলেন প্রত্যেকের বক্তব্য এখানে হয়ে গেছে। আর কোনো বক্তা নেই, যদি কেউ থাকে তবে আমাকে জানাবে। আমি আমাদের যারা বিচারকের আসনে ছিলেন তাদের মধ্যে অনিন্দকে অনুরোধ করব এবং তারপর ডক্টর শিউলি সাহা বলবেন। অনিন্দ সিনহা চৌধুরী আমাদের বিজয়গড় বিশ্ববিদ্যালয় কলেজের আছেন এবং তিনি সংবাদ প্রতিদিনের সাংবাদিক। অনিন্দ নেই। অনিন্দ কোনোভাবে লেট হয়ে গেছে। আমরা শিউলি লক্ষ্মী শোনা যাচ্ছে? লক্ষ্মী সাহা শোনা যাচ্ছে অনেকটা, শোনা যাচ্ছে অনেকটা। তুমি সংক্ষেপে কিছু বলো যে ওদের শোনার পরে মানে ওদের পারফরমেন্স সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, তো আমি এতক্ষণ যা শুনলাম সবার বক্তব্য, আমি তো অভিভূত হয়ে শুনছিলাম যে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের বাচ্চারা এত সুন্দর করে এই বক্তব্যগুলো রাখছে। কারণ আমি তো দর্শনের ছাত্রী, তো এরা এই আমাদের এই বাচ্চারা আসলে জার্নালিজম, সেজন্যই বোধহয় বক্তব্য শুনে অত্যন্ত ভালো লেগেছে।
কিন্তু এই যান্ত্রিক গোলযোগের জন্য মানুষের একটু হতো, তবে সেটা ওদের নয়, এটা দিয়ে তারা থাকে। কিন্তু ক্ষমতা যে সাবলীলভাবে এরা যে বলে সেটা শুনতে পাচ্ছি। এইরকম সিম্বলের প্রয়াস কিন্তু তাদেরকে অনুবাদ ডিপার্টমেন্টের এবং আমি এই রেজাল্টের আমার ক্লাস অনুযায়ী যেই নাম্বারগুলো আমি দিয়েছি সেগুলো আমি ডক্টর অনিল জানা দিচ্ছি, আমি এখানে করে দিচ্ছি। ধন্যবাদ লক্ষ্মী, ডক্টর লক্ষ্মী সাহা, তাকে ধন্যবাদ জানাই তার মূল্যবান আজকে যে কাজটি করেছেন। এবং অনিন্দ চলে এসছে। অনিন্দ শুনতে পাচ্ছ? অনিন্দ সিনহা চৌধুরী, অনিন্দ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, স্যার, শুনতে আমার পাচ্ছি। একটু একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে কাজী, অর্পিতা এবং রোহিত। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার, ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। কাজী, অর্পিতা আর রোহিত রোহিত দেবনাথ। রোহিত দেবনাথ, রোহিত দেবনাথ আছো? ঠিক আছে, কাজী এবং অর্পিতা। কাজী, অর্পিতা। শুনতে পাচ্ছি। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। সেটা হচ্ছে, তোমরা কি বিষয়টা কি দেখেছিলে, মানে বিষয়টা কি বুঝেছিলে? স্যার ইয়েস স্যার, যে কোনো ডিজাস্টারে ইলেকট্রনিক মিডিয়ার রোল। হ্যাঁ, কি মিডিয়া? ইলেকট্রনিক মিডিয়া। হ্যাঁ, ইলেকট্রনিক মিডিয়া, মানে তোমাদের পুরো কথাবার্তাটাই হবে কিন্তু ইলেকট্রনিক মিডিয়া নিয়ে। ঠিক আছে, মিডিয়া কিন্তু অনেক কিছু আছে, নিউজ মিডিয়া, কি বলে, নিউজ পেপার আছে, রেডিও আছে, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে অবভিয়াসলি টেলিভিশন এবং রেডিও দুটোই। এই পুরো ব্যাপারটা কিন্তু কখনো পুরো শুধু মিডিয়া হবে না। মিডিয়া যখনই তোমরা বলবে তখন কিন্তু সব সেটা তার মধ্যে চলে আসছে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া যখন শুধু তার মধ্যে হচ্ছে টেলিভিশন এবং অবশ্যই কিছুটা তোমার বিশেষ করে মানে টেলিভিশন মানে নিউজ চ্যানেল, রেডিওটাও অবশ্যই কিছুটা আসে, কিন্তু বেশিরভাগটাই হচ্ছে টিভি চ্যানেল। বুঝেছো? হ্যাঁ, মানে সেই কারণে তুমি পুরো ব্যাপারটা হয়ে গেছে মিডিয়াটা নিয়ে, মানে যেটুকু এটা তোমাদের যখন তোমরা অ্যান্সার করো তার সেখানেও একই জিনিস হয়, যখন যে কোয়েশ্চেনটা করা হয় বা যে বিষয়টা বলতে হয় সেই ঠিক ততটুকু বিষয়ই বলাটা উচিত। যখনই তুমি মিডিয়া, এই যে তুমি যে স্লাইড শো গুলো বা এগুলো করেছো পুরোটাই হয়ে গেছে মিডিয়া, কিছু সেখানে কিছু কিছু ইলেকট্রনিক মিডিয়া আছে, কিন্তু ব্যাপারটা পুরোটাই বেশিরভাগটাই তোমার হয়ে গেছে মিডিয়া কিন্তু পুরো ব্যাপারটা নয়। ওকে স্যার, ঠিক আছে। অর্পিতার ক্ষেত্রেও একই জিনিস। তোমাদের দুজনেরই বলা ভালো, খুব সুন্দর, কিন্তু ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে আমি কোন বিষয়টা নিয়ে বলছি। সেই ক্ষেত্রে অল্প বলবো, অল্প যাই বলি, কিন্তু আমি যেন বিষয় থেকে না সরি। মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়া সেটার মধ্যে একটু কোনটা কি বলছি সেটা একটু মাথায় রেখো। ঠিক আছে, এটা আমার মনে হলো তাই তোমাদের বললাম। না স্যার, ঠিকই বলেছেন, ওই আসলে বলার সময় ওকে গুলিয়ে ফেলেছিলেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমরা আসবো। আমাদের মধ্যে আছেন অধ্যাপিকা বকুল তিমানি এবং অধ্যাপক সুনন্দিত চৌধুরী। আজকে আমরা ভেবেছিলাম আলাদা করে আলোচনা করব, কিন্তু সময় খুব সংক্ষিপ্ত, আমাদের অনেকটা সময় চলে গেছে। ছাত্রছাত্রীরা আলোচনা, আমাদের খুব ভালো লাগলো যে ছাত্রছাত্রীরা তারা চেষ্টা করেছে, তারা বলেছে বিভ্রান্তির মধ্যেও তারা বলার চেষ্টা করেছে, করেছেন এবং আমাদের মধ্যে অনেক উপস্থিত হয়েছেন। আমরা প্রথমে যে এখানে বকুলকে বলবো, অধ্যাপিকা বকুল তিমানি, খুব সংক্ষেপে কিছু বলার, পরবর্তী ক্ষেত্রে আরো একদিন যদি এই অনুষ্ঠানটা তোমাদের আমরা রাখতে পারি সেটা করবো, কিন্তু আজকে এই বিষয়ে একটু তোমার কিছু বক্তব্য রাখবে এবং তারপর বকুল। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমি স্টুডেন্টদের আলোচনাগুলো সবটাই শুনছিলাম। Am I audible?
হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি যেটা পুরোটাই শুনছিলাম, খুবই সুন্দর করে ওরা বলছিল ইলেকট্রনিক মিডিয়ার উপরে কনসেন্ট্রেট করাটা আরো একটু জরুরি ছিল। কিন্তু আমি যেটা একদম ছোট্ট করে একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে আমরা যখন ইলেকট্রনিক মিডিয়াতে ডিজাস্টারের খবর করব, অর্থাৎ বিপর্যয়ের খবর করব, তার আগে কিন্তু আমাদের বুঝে নেওয়া দরকার বিপর্যয় ঠিক কাকে বলে, কত ধরনের বিপর্যয় হতে পারে এবং বিপর্যয়ের স্টেজগুলো কি কি হতে পারে। আমার প্রত্যেকবারই শুনতে শুনতে মনে হচ্ছিল তারা বোধহয় খুব একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট যে সিস্টেমটা যেভাবে চলে সেইটা সম্পর্কে খুব পরিচিত নয়, কোথাও একটা গ্যাপ রয়ে গেছে বুঝতে। যদিও আমি এই ছাত্রছাত্রীদের থেকে ডিজাস্টারের অনেক রকম সংজ্ঞা পেয়েছি যখন আমি ক্লাস নিই, মানে এটা শুনেছি ম্যাম পাবজি বন্ধ হয়ে গেল, হোয়াট আ ডিজাস্টারাস কন্ডিশন। আবার এটাও শুনেছি আজকে থেকে লকডাউন শুরু, সব হোটেল বন্ধ, অর্থাৎ কিনা আমি আর পিজা পাবো না, ডমিনোজ বন্ধ, হোয়াট আ ডিজাস্টারাস কন্ডিশন। তো আমি ছাত্রছাত্রীদের একটু বলতে চাইবো, এই যে সবকিছুতে তোমরা ডিজাস্টার খুঁজে পাও, যার ফলে মুশকিলটা হয়ে গেছে কি ঠিক কাকে ডিজাস্টার বলবো এবং ডিজাস্টারের উৎপত্তি কিভাবে, কত রকমের ডিজাস্টার, আর সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টেজগুলো সম্পর্কে আমাদের ধারণা যা ভীষণ আর কি ডাইজি, অর্থাৎ ঘেটে যাওয়া একটা পরিস্থিতি, যার ফলে ইলেকট্রনিক মিডিয়াতে ঠিক কিভাবে ডিজাস্টার আমরা কভার করব সেইটা বোধহয় বোঝার একটু অসুবিধা আছে। আমি সেটা নিয়ে ছোট্ট করে দু চার কথা বলবো। এই ডিজাস্টার শব্দটা কিন্তু একটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসছে। ফ্রেঞ্চ ওয়ার্ড হচ্ছে ডিজাস্ট্রি। এই ডিজাস্ট্রি শব্দের অর্থ হচ্ছে ব্যাড অর ইভিল স্টার। ওকে, তো সেই জায়গা থেকে আমরা ডিজাস্টার শব্দটা পেয়েছি। আর ডিজাস্টার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট ডিস্ট্রাকশন অর ডিসরাপশন টু দ্য কমিউনিটি। এবারে আমরা যদি হু থেকে শুরু করে যত আমাদের অর্গানাইজেশন আছে, এশিয়াড ডিজাস্টার অর্গানাইজেশন বা ইউরোপিয়ান ইউনিয়ন ডিজাস্টার কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম, তাদের কাছ থেকে আমরা একটা পাক্কা একদম একটা এক্সাক্ট ডেফিনেশন পাই ডিজাস্টারের, সেটা আমি বলবো সবাই তোমরা একটু রেফার করো। আমি তবুও ডেফিনেশনটা একবার রিড আউট করে দিচ্ছি যদি একটু তোমাদের বুঝতে সুবিধা হয়। A series of disruption in the functioning of the community or a society causing widespread material, economic, social or environmental losses which exceeds the ability of the affected society to cope using its own resources. অর্থাৎ কি না, হঠাৎ করে তৈরি হওয়া কোনো বিপর্যয়, সেটা আর্থিক হতে পারে, সামাজিক হতে পারে, এনভায়রনমেন্টাল হতে পারে, কোনো মেটেরিয়ালিস্টিক হতে পারে, যেইটা কিনা সমাজের একটা বৃহৎ অংশের মানুষকে তাদের স্বাভাবিক স্বাধীন যে জীবনযাত্রা সেটাই ব্যাঘাত ঘটায়, সেটাকে আমরা ডিজাস্টার বলবো। ডিজাস্টারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, একটা হচ্ছে ম্যানমেড ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার কোনগুলো? একটা হচ্ছে সুনামি, ফ্লাড, রেন, আর্থকোয়েক, সাইক্লোন, খরা হতে পারে, হিট ওয়েভ হতে পারে, ল্যান্ডস্লাইড হতে পারে, ফরেস্ট ফায়ার হতে পারে, এরকম অজস্র জিনিসপত্র হতে পারে। আর ম্যানমেড ডিজাস্টার হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, কমিউনাল ভায়োলেন্স, র্যাট, কেমিক্যাল অ্যাক্সিডেন্ট, রেলওয়ে অ্যাক্সিডেন্ট, এরকম অজস্র যে জিনিসপত্র আছে সেইগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাস্টারের উদাহরণ হতে পারে। এবারে বোঝা দরকার যে ডিজাস্টারের সাইকেলটা কিরকম, মানে মিডিয়া কোন কোন জায়গায় আসতে পারে, কি কি করতে পারে। সেই ডিজাস্টারের সাইকেলটা হচ্ছে এরকম, একটা থেকে প্রি এমার্জেন্সি রিডেভেলপমেন্ট, অর্থাৎ কিনা ধরো আমরা আমফানের আগে যেরকম দেখেছি, আমরা আগে থেকে একটা অ্যালার্ট পেয়েছি যে এই সময় আমফান হতে পারে, তার তীব্রতা এরকম হতে পারে, এরকম একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে। সেইখানে বহু জায়গায় আমরা দেখেছি বাঁধগুলোকে শক্ত করার কাজ করা হয়েছে, বহু মানুষকে রিলোকেট করা হয়েছে, আগে থেকে ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছে যে ঘটনাটার পরে আমরা কি করে করব। এই যে প্রি এমার্জেন্সি রিডেভেলপমেন্ট, এইটার খবর কিন্তু আমরা জানতে পেরেছি ইলেকট্রনিক মিডিয়া বা অন্য অন্য মিডিয়ার মাধ্যমে। কিন্তু যেহেতু আমরা এখানে ইলেকট্রনিক মিডিয়াতে কনসেন্ট্রেট করছি, এই প্রি এমার্জেন্সি রিডেভেলপমেন্টের খবর করাটা হচ্ছে প্রথম সাংবাদিক হিসেবে ইলেকট্রনিক মিডিয়ার কাজ। অর্থাৎ কিনা কোথায় কিভাবে প্রস্তুতি চলছে, যেইগুলো আমফানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে যে জায়গাগুলো, সেইখানকার প্রস্তুতি কেমন তার ছবি তুলে ধরা, সেখানকার ডিএম বা জেলা প্রশাসনের সাথে কথা বলে তার প্রস্তুতি নেওয়া। তো ফার্স্ট পয়েন্ট আমাদের ইলেকট্রনিক মিডিয়া কভারেজে আমরা পাবো প্রি এমার্জেন্সি রিডেভেলপমেন্ট নিউজ। বুঝলো? এবারে যখন ফেজটা ধীরে ধীরে ডেভেলপ করছে তখন হচ্ছে প্রিপারেশন কিরকম, প্রিভেনশন কিরকম, আর মিটিগেশনাল প্রসেস কিরকম, এই তিনটে জিনিসের উপরে খবর করা।
এগুলো নিয়ে প্রচুর বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে। আমাদের সময় আজকে খুব কম, আমি বিস্তারিত আলোচনায় গেলাম না, আমি শুধু স্টেজেস গুলো বললাম। যারা তোমরা ইন্টারেস্টেড ছাত্রছাত্রীরা, তোমরা একটু নিজেরা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করো, তাহলে হয়তো ধারণাটা আরো স্বচ্ছ হবে। আর একটা হচ্ছে রিডেভেলপমেন্ট পোস্ট এমার্জেন্সি, অর্থাৎ কিনা যদি উদাহরণ হিসেবে দেখি, আমফান হয়ে গেল, তারপরে কি, তারপরে প্রশাসনিক স্তরে কি উদ্যোগ নেওয়া হচ্ছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন মারা গেছেন, বা এমন অনেক অনেক জায়গা আছে যেখানে আমফানের পরে আমরা দেখেছি প্রশাসনের পৌঁছতে দেরি হচ্ছে বা সেখানকার খবর আমরা পাচ্ছি না। সেই জায়গাগুলোতে যদি আমরা সংবাদ মাধ্যম হিসেবে পৌঁছতে পারি বা সেই মানুষগুলো কি পরিস্থিতিতে আছেন তাদের সাথে যদি সরকারের বা প্রশাসনের একটা যোগসূত্র আমরা তৈরি করতে পারি, সেইটাও কিন্তু একটা কাজ হতে পারে। অর্থাৎ কিনা আমরা দেখলাম মোটামুটি আমরা 3টে ফেজ পেয়েছি। একটা হচ্ছে প্রি এমার্জেন্সি রিডেভেলপমেন্ট, আর মাঝের ফেজটা যেটা হচ্ছে প্রিপেয়ারনেস, সেইখানে আমরা প্রিভেনশন এন্ড মিটিগেশন প্রসেসটার উপরে নজর দিতে পারি। আর একদম শেষে রিডেভেলপমেন্ট পোস্ট এমার্জেন্সি, এই বিষয়গুলোর ওপরে কিন্তু মোটামুটি ভাবে ইলেকট্রনিক মিডিয়া খুব জোরের সঙ্গে খবর করতে পারে। আর একেবারেই ইলেকট্রনিক মিডিয়ার যেটা কাজ সেটা হচ্ছে ট্রান্সমিটিং ওয়ার্নিং, প্রোটেকশন, ইনফরমেশন এন্ড ডেটা। একেবারে ইলেকট্রনিক মিডিয়ার খবরের যে মুখ্য উদ্দেশ্যগুলো থাকবে সেই 3টে ফেজ হচ্ছে আমার ট্রান্সমিটিং ওয়ার্নিং, অর্থাৎ কিনা এই সময় আমার ঝড় আসতে পারে বা এরকম একটা সময় কিছু হতে পারে, তার খবর করা। প্রোটেকশন, সেখান থেকে বাঁচার জন্য আপনি কি 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 করতে পারেন সেই যে অ্যাওয়ারনেস, সেইটা তৈরি করা, কাজ করা। আর পোস্ট ফেজে ইনফরমেশন অ্যান্ড ডেটা, অর্থাৎ কিনা হেল্পলাইন নাম্বার বা কতজন আহত, কোথায় গেলে ত্রাণ পাবেন, কোন সময় আপনি যোগাযোগ করতে পারেন প্রশাসনের সাথে, সেই সমস্ত তথ্যগুলো দেওয়া। এবারে আমরা যেহেতু অনেকটা ন্যাচারাল ডিজাস্টারের কথাও বলছি, আর্থকুয়েক কখন হবে তার কিন্তু কোনো আগে থেকে ওয়ার্নিং দেওয়া সম্ভব না, ল্যান্ডস্লাইড কখন হবে ওয়ার্নিং দেওয়া সম্ভব না, হয়তো ঝড় টড় এসবের ক্ষেত্রে বলা সম্ভব। তো সেই ফেজগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করার জায়গা আছে, কোন ক্ষেত্রে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমে কিভাবে কাজ করব। আর যেগুলো ম্যানমেড, অর্থাৎ কিনা অ্যাক্সিডেন্ট বা রেলওয়েজ এর এরকম কিছু বা কেমিক্যাল ডিজাস্টার, এইগুলোরও আগে থেকে কিন্তু কোনো ওয়ার্নিং সেইভাবে পাওয়া সম্ভব না, যদিও পরিবেশবিদরা অনেক সময় ওয়ার্নিং দেন যে এখানে এই ফ্যাক্টরিতে এইভাবে কাজ হচ্ছে, এটা এরকম একটা সমস্যা তৈরি হতে পারে। তো সেই সমস্ত ডেটাগুলোর উপরে কাজ করা যেতে পারে। তো বিস্তারিত আলোচনা করার আজকে সুযোগ নেই, আজকে আমি একটু ওপর দিয়ে একটা ওভারঅল স্ট্রাকচার বললাম। ছাত্রছাত্রীরা ভীষণ ভালো হয়েছে, তোমরা তোমাদের মতো করে যদি আরেকটু পড়াশোনা করে বিষয়টা নিয়ে কাজ করো, নিঃসন্দেহে ভীষণ ভালো হবে। তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ। ধন্যবাদ অধ্যাপক বকুল শ্রীমানীকে। এবার আমি অনুরোধ করব অধ্যাপক সুনন্দিত চৌধুরীকে। আমরা বুঝতেই পারছি আমাদের সময় খুব কম, আমরা বিস্তারিত আলোচনা আজকে নেওয়ার মতো জায়গায় নেই ছাত্রছাত্রীরা। আমরা পরবর্তী ক্ষেত্রে এরকম আর একটা দিন করে আবার আলোচনা একটা দিন করতে পারবো, কারণ খুব ভালো আমাদের ছাত্রছাত্রীরাও আলোচনা করেছে এবং অল্প সময়ের মধ্যে তাদের বলাতে তারা আলোচনার মধ্যে আগ্রহী হয়েছেন। আমাদের টিচাররা তাদেরকে সাহায্য করেছে এবং তারা রেডি হওয়ার জন্য, এর জন্য অধ্যাপিকা অর্পিতা সর্দার, অধ্যাপিকা দেবলীনা বসু, অধ্যাপক অরিন্দ সিনহা চৌধুরী এবং অধ্যাপক শেখ আব্দুল হামিদ, এদেরকে ধন্যবাদ জানাই। আমি তার আগে সুনন্দিত চৌধুরীকে অনুরোধ করবো, অধ্যাপক সুনন্দিত চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ অর্ণব বাবুকে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আজকের যে আলোচনাটা হলো, মানে আলোচনাগুলো হলো, এটাতে অনেক কিছুই কিন্তু আমরা পেলাম। ছাত্রছাত্রীরা অনেক কিছু বলেছে, অনেক বিষয়গুলি বলেছে। তারপরে বকুল ম্যাডাম তো উনিও অনেকটাই ডিটেল ভাবে না বললেও বেশ কিছু জিনিস উনি বলে দিলেন, যেগুলো সত্যি এই বিষয়টা একটা বিরাট বড় বিষয়। ডিজাস্টার জিনিসটা এত বড় যে এর উপরে রীতিমতো আলাদা কোর্স আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে। তো যাই হোক, আমি দু একটা কথাই বলবো। আজকে যেভাবে সাজিয়েছিলাম, বেসিক্যালি আমার ইচ্ছা ছিল আমি কয়েকটা ছোট ছোট ভিডিও দেখাতাম, 1-1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এরকম। তো যাই হোক, সেগুলো হয়তো আজকে হবে না। তো আমি কয়েকটা জিনিস একটু বলে দিই। বেসিক্যালি আমরা যখন আমি নিজে যেহেতু দূরদর্শন নিউজের সাথে যুক্ত, এবং আজকের দিনে যখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে এবং এটা একটা
ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিজাস্টার তো বটেই, সেখানে কিন্তু আমাকে তো বটেই, এবং আমাদের পুরো টিমকে বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে হচ্ছে। ফলে আমরা যেটা করছি বা আমরা কিভাবে কাজ করছি, আমরা কি কি ধরনের জিনিস কভার করছি, আমরা কিভাবে কতটা প্রিকশন নিচ্ছি বা আমরা কতটা তৈরি হয়ে যাচ্ছি, এই জিনিসগুলো বোধহয় একটু ছাত্রছাত্রীদের জেনে নেওয়াটা দরকার। বা কোনো একটা ডিজাস্টার, আজকে আমি কেবলমাত্র প্যান্ডেমিক সিচুয়েশনের কথাই বলবো না, যে কোনো ডিজাস্টারকেই যখন আমরা কভার করতে যাই তখন সেটাকে কিভাবে আমাদেরকে থাকতে হয়, আমাদের তার জন্য কিছু কিছু জিনিস, কয়েকটা জিনিস আমি ওদের জন্য বলবো, আর আজকে আর বেশি ডিটেলে যাচ্ছি না। তার আগে যেটা বকুল ম্যাডাম বললেন যে ডিজাস্টার দুরকম, ন্যাচারাল আর ম্যানমেড। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে কি যে এই ম্যানমেড শব্দটা এমন হয়ে গেছে আমাদের পলিটিক্যাল এনভায়রনমেন্টের ঠেলায় যে অনেক ডিজাস্টার ন্যাচারাল হলেও সেটাকে ম্যানমেড বলার একটা প্রবণতা হচ্ছে। তো সেই জায়গাটা থেকে সরে গিয়ে আমি খুব সাধারণভাবে যদি ভাবি, তবে আমি অ্যাকচুয়ালি ডিজাস্টারকে দুভাগে ভাগ করি। সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু নেচার অফ অকারেন্স, কোথায় কিভাবে হয়েছে সেটা, আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু রিজন, তার পেছনে কারণটা কি। যদি নেচার অফ অকারেন্সকে বলি তবে এখানে আমি তিনটে টাইপ বলবো। একটা হচ্ছে ন্যাচারাল, একটা ম্যানমেড, আরেকটা হচ্ছে হাইব্রিড বা কম্বাইন্ড ফর্ম। অ্যাকচুয়ালি ন্যাচারাল যেটা সেটা তো আসছেই, সবাই বলছে ভলকানিক ইরাপশন আছে, ল্যান্ডস্লাইড আছে বা এরকম জিনিসগুলো আছে। এগুলো প্রাকৃতিক বিপর্যয়, এগুলো আমাদের কোনো হাত নেই, যে কোনো বিপর্যয়ের উপরেই আমাদের বিশেষ কোনো হাত থাকে না। এবার ম্যানমেড যেগুলো, যেমন ওয়ার, যেটা যুদ্ধটা কিন্তু একটা বিপর্যয়, ডিজাস্টার, তো এটা কিন্তু পুরোপুরি ম্যানমেড। টেরোরিজম, আজকে তাজ বেঙ্গলে যে এই যে কাসাবের যে ঘটনাটা হলো, এটা একটা বিরাট বড় বিপর্যয়, তো এইগুলো কিন্তু ম্যানমেড বিপর্যয়। তাই নেচার অফ অকারেন্সের মধ্যে আমরা যদি এটাকে ভাঙি, যে একটা ন্যাচারাল টাইপ, একটা হচ্ছে ম্যানমেড টাইপ। ইভেন ভোপাল গ্যাস ট্র্যাজেডি, তারপরে মুম্বাইতে যে 2017-তে রেলের ওভারব্রিজের উপরে যে স্ট্যাম্পেড হয়েছিল, পদপিষ্ট হয়ে অনেকে প্রায় 20-25 জন বোধহয় মারা গেছিল। তো এই যে জিনিসগুলো, এবং আরো প্রচুর আহত হয়েছিল, এগুলো কিন্তু ডিজাস্টার বেসিক্যালি। আর হাইব্রিড যেটা, এখানে একটা জিনিস বলার আছে, হাইব্রিডটা যেহেতু দুটো পার্টি আছে, ন্যাচারাল এবং ম্যানমেড। আজকে এই যে আমরা জাপানে জানি 2011-তে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বাস্ট করেছিল, ফুকুশিমা ডাইচি নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেটা, তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় সেটা একটা হাইব্রিড। কারণ সেটা অবশ্যই ম্যানমেড, আমরা ওইভাবে বলতে পারি না, ওটা ইচ্ছা করে তো একটু ব্লাস্টিং করিয়ে দেয়নি, কিন্তু কোথাও একটা টেকনোলজিক্যাল বা প্রযুক্তিগত কোনো একটা প্রবলেম ছিল হয়তো, যার জন্য ওটা ব্লাস্ট করেছিল। এবং তার পরবর্তীকালে তদন্তে দেখা গেছে যে বিভিন্ন ধরনের আর্থকোয়েক এবং সুনামির জন্য যে ল্যান্ডের স্ট্রাকচারাল প্রবলেমস গুলো, ডিফর্মিটিস গুলো হয়েছিল, তার জন্যই সেটাই নাকি এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর ধ্বংস হওয়ার পেছনে দায়ী। তো সেই জন্য বলা যেতে পারে যে এটা একটা হাইব্রিড টাইপ অফ ডিজাস্টার। আর যেটা বলছিলাম, অ্যাকর্ডিং টু রিজন যদি হয়, কি কারণে ডিজাস্টার হতে পারে, সেটাকে আমি 5 ভাগে ভাগ করি। একটা হচ্ছে জিওফিজিক্যাল। জিওফিজিক্যাল মানে যেটাকে বলা যেতে পারে ভূপ্রাকৃতিক, যেমন এই ভূমিকম্প, সুনামি, ল্যান্ডস্লাইড, এগুলো হচ্ছে সব জিওফিজিক্যাল ডিজাস্টার। আরেকটা পার্ট হচ্ছে হাইড্রোলজিক্যাল, এই যে অ্যাভালাঞ্চ গুলো হয়, বরফের চাঙুর উপর থেকে ভেঙে পড়ে যাচ্ছে পাহাড়ের, ফ্লাড হচ্ছে, এগুলো হচ্ছে হাইড্রোলজিক্যাল ডিজাস্টার। ক্লাইমেটোলজিক্যাল আছে, যেটা হচ্ছে আমাদের জলবায়ু সংক্রান্ত, যেটা খরা আছে, ফরেস্ট ফায়ার আছে, এগুলো কিন্তু আমাদের জলবায়ু সংক্রান্ত, ঠিক আছে। আরেকটা আছে মেটিওরোলজিক্যাল, মানে এটা আবহাওয়া সংক্রান্ত, সাইক্লোন, স্টর্ম, যেগুলো টর্নেডো, এগুলো হচ্ছে আবহাওয়া সংক্রান্ত। এখানে কিন্তু একটু সূক্ষ্ম পার্থক্য আছে, মানে ক্লাইমেটোলজিক্যাল আর মেটিওরোলজিক্যালের মধ্যে সামান্য একটু সূক্ষ্ম পার্থক্য রয়ে গেছে, কিন্তু এটা আজকে অতটা বিস্তারিত ভাবে আমি আর যাচ্ছি না। আর 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বায়োলজিক্যাল। এটা কিন্তু
খুব মারাত্মক। আমরা অনেকেই এই এই করোনা নিয়ে কথা বললাম, অনেকেই আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বললাম, কিন্তু এই ভাগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন ডিজাস্টার কভার করতে যাই, একটা বায়োলজিক্যাল ডিজাস্টারকে আমরা যেভাবে কভার করব, সেই ডিজাস্টার সেই একই রকম প্রিকশন বা একই রকম মানসিকতা নিয়ে, একই রকম প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা একটা সুনামি কভার করতে যাব না, আমরা কিন্তু একটা ফরেস্ট ফায়ার কভার করতে যাব না। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই ডিজাস্টারের রিজনটা কি, ওটা যদি আমি না জানতে পারি, তবে কিন্তু আমার এখানে যারা এই ইলেকট্রনিক মিডিয়া এবং অবশ্যই আমাদের অনিন্দ বাবু বললেন যে মিডিয়া তে কনসেন্ট্রেট না করে, এটা যেহেতু ইলেকট্রনিক মিডিয়া আজকে চ্যাপ্টার আজকে টপিক, তার জন্য ওটাতে বেশি কনসেন্ট্রেট করা উচিত। আমি বলবো হ্যাঁ, অবশ্যই আমি নিজে ইলেকট্রনিক মিডিয়ার সাথে যুক্ত। তো তবে মিডিয়া অ্যাজ এ টোটাল এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমি যে জিনিসটা যে কাজের জন্য যাচ্ছি কি তার রিজন, সেই মতো আমাকে তৈরি হতে হবে। আমি আজকে যখন এপিডেমিকের জন্য বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় কভার করতে গেছি, অন্তত 4-5টা আমি জায়গা কভার করেছি, তখন আমি নিজেকে যেভাবে তৈরি করেছি, আমি যখন 2009 সালে বোধহয় 2009 সালে যখন বার্ড ফ্লু হলো, তোমাদের জানা আছে, সেই বার্ড ফ্লু কভার করেছিলাম আমি দূরদর্শনের হয়ে, এবং পুরো আমার প্রজেক্ট এখনো ওটা আর্কাইভে রয়েছে। তো এই বার্ড ফ্লু কভার কিন্তু আমি অন্যভাবে করেছিলাম, এবং আমি এই যে মানুষের একটা এপিডেমিক দেখেছি, আবার প্রাণীরাও একটা এপিডেমিক দেখেছি, তো খুব সামনে থেকে দেখেছি। তো এই জন্য আমি বলছি যে এই বায়োলজিক্যাল রিজন, এই রিজন গুলো কিন্তু 5টা রিজন ভীষণ ইম্পর্টেন্ট: জিওফিজিক্যাল, হাইড্রোলজিক্যাল, ক্লাইমেটোলজিক্যাল, মেটিওরোলজিক্যাল আর বায়োলজিক্যাল। তবে যেটাই হোক না কেন, রিজন বা নেচার অফ অকারেন্স যেটাই হোক না কেন, মানে সিভিয়ারিটিটা হচ্ছে কমন। এটা একটা মানে যাই হোক না কেন সেটা সিভিয়ার হবে, এফেক্ট যেটা হবে, ইম্প্যাক্ট যেটা হবে সেটা কিন্তু সিভিয়ার হবে। 1, 2, 5 লোক মারা গেল, বা 1, 2, 5 লোক ক্ষতিগ্রস্ত হলো, বা তাদের স্বাভাবিক অস্তিত্বটা নষ্ট হলো, স্বাভাবিক অবস্থানটা বিঘ্নিত হলো, তাতে কিন্তু ডিজাস্টার বলা যাবে না। এখানে আর দুটো শব্দ আমি এই প্রসঙ্গে উল্লেখ করব, সেটা হচ্ছে এমার্জেন্সি। এমার্জেন্সি, ডিজাস্টার আর হ্যাজার্ড, এই 3টে শব্দকে আমি একটু করে বলে দিতে চাই। এমার্জেন্সিটা হলো একটা যখন নর্মাল প্রসিডিওর গুলোকে সাসপেন্ড করে দেওয়া হয়, কেন না একটা এক্সট্রা অর্ডিনারি মেজার নেওয়া হবে টু অ্যাভয়েড আ ডিজাস্টার। একটা ডিজাস্টার যাতে না হয় সেটাকে অ্যাভয়েড করার জন্য কিছু এমার্জেন্সি, কিছু প্রিকশন, এক্সট্রা অর্ডিনারি মেজার নেওয়া হয়, সেটা হচ্ছে এমার্জেন্সি। আর হ্যাজার্ড হচ্ছে যখন একটা ডিজাস্টার হয়ে গেল, তারপরে যেভাবে সেটা হিউম্যান লাইফ বলো বা প্রপার্টি বলো বা তাদের অ্যাক্টিভিটি, যেটা এখন আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে দেখতে পাচ্ছি, সেটাকে আমরা কিভাবে মানে সেটা কতটা এফেক্টেড হচ্ছে, এটা হচ্ছে হ্যাজার্ড। অর্থাৎ এখন কিন্তু আমরা ডিজাস্টারের মধ্যে যত না আছি, তার থেকে বেশি আছি হ্যাজার্ডের মধ্যে। তো এই পার্থক্যটা আমাকে কিন্তু ভাবতে হবে, বুঝে নিতে হবে। আমরা যখন কভার করতে যাব, আমি যদি কভার করতে গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি কভার করতে গিয়ে ডিজাস্টার নিয়ে আলোচনা করি, তবে কিন্তু সেটা হবে না। কারণ ডিজাস্টার যে ফেজটা, সেটা এখন কিন্তু অলমোস্ট একটা জায়গায় চলে এসেছে। এখন যেটা চলছে এটা কিন্তু হ্যাজার্ড ফেজ চলছে। যাই হোক, আমি একদম লাস্ট পোর্শনে আমার চলে আসবো, যেটা একজন বা দুজন কে বলেছে, আমার মাথায় নেই, নামটা লিখে রাখিনি। সেটা হচ্ছে বলেছে যে একটা হচ্ছে ডিজাস্টার যখন হয়, আরেকটা হচ্ছে ডিজাস্টারের পরের পার্টটা। আমার মনে হয় সিঞ্জুই একবার এই শব্দটা বলেছিল, যে একটা লঙ্গার টার্ম যে আফটারমাথ যেটা হয়, যে ডিজাস্টার হয়ে যাওয়ার পরে যেটা হলো। তো এই দুটো নিয়েই কিন্তু আমাদের নিউজ তৈরি হয়। এটাও খেয়াল রাখতে হবে যে আমি যখন একটা ডিজাস্টারের জায়গায় গিয়ে পৌঁছতে পারবো তার কোনো মানে নেই, সেটা হয়ে গেছে, তারপরে যে ঘটনাগুলো সেগুলো কিন্তু আমার কভার করাটা প্রয়োজন, এবং সেটা আমি দেখব। আমি 10টা জাস্ট পয়েন্ট বলে দেব। আমি যেহেতু নিজে কাজ করেছি, তাই আমি কাজ করার কিছু অভিজ্ঞতা, কিছু আমার নলেজ থেকে আমি
আমাদের ছেলেমেয়েদের জন্য খুব অল্প সংখ্যক আছে, 50-এর উপর শুরু হয়েছিল, এখন 25-এ আছে। তো আমাদের যারা আছে তাদের জন্য আমি কয়েকটা পয়েন্ট বলবো, যাতে ভবিষ্যতে তারা যদি কখনো রিপোর্ট করতে যায় তবে সেগুলো তাদের কাজে লাগবে। প্রথম 1 নম্বরটা বলবো যে মাথা ঠান্ডা রাখা, কিপ কুল। নিজে ডিজাস্টার কভার করতে গিয়ে প্রচুর দেখা যাবে যে একটা মানে প্রচন্ড লার্জ স্কেলে একটা হরিবল সিচুয়েশন রয়েছে, ওখানে প্রচুর ভিকটিমস রয়েছে, প্রচুর হয়তো লোক মরে পড়ে রয়েছে, রক্তারক্তি অবস্থা। সেখানে গিয়ে এমন হয়েছে, এরকম আমাদেরই হাউসের একজন, আমাদেরই দূরদর্শনের একজন, সে একটা কাজে গিয়ে সেখানে অ্যাক্সিডেন্টাল ছিল সেটা কাভারেজ, সেখানে গিয়ে সে নিজেই অসুস্থ হয়ে পড়েছে। এটা করলে কিন্তু হবে না, সে তার মাথা ঠান্ডা রাখতে হবে, তাকে মানে বেশ তাকে স্নায়বিক ভাবে বেশ শক্তিশালী থাকতে হবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে লার্ন ফাস্ট। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এখন যখন কাজে যাই, আমি যখন কাজ করতে গেছি, আমি কিন্তু তার আগে করোনা নিয়ে বা এই ধরনের যে কি কি হতে পারে বা করোনার প্রিকশনস হিসাবে কি কি নেওয়া যেতে পারে বিষয়গুলো কিন্তু আমরা জেনে নিয়েছি। আমরা এখন প্রত্যেক সাংবাদিকেরা যারা, আমি তো বিভিন্ন জায়গায় কাজে যাই, বিভিন্ন হাউসের সাংবাদিকদের সাথে আমার যোগাযোগ আছে বা দেখা হয়, কথা হয়, প্রত্যেক সাংবাদিক এখন করোনা নিয়ে যা জানে সেটা কিন্তু একটা সাধারণ মানুষ জানে না, প্রত্যেক সাংবাদিক, এবং এটা জানতে হবে। যখনই কোনো একটা বিশেষ করে কোনো নিউ ইনফরমেশন আমাদেরকে এটা কিন্তু প্রচন্ড ফাস্ট আমাদের শিখে নিতে হবে, নয়তো আমরা কিন্তু জায়গাটাকে আমরা সেই ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবো না। 3 নম্বর হচ্ছে টেক ডিটেল নোটস। আমাদের একদম যা আমরা পাবো সমস্ত ডিটেল নিতে হবে, কারণ প্রত্যেকটা ছোট ছোট তথ্যের মধ্যে হয়তো একটা বড় কিছু আমরা বের করে নিতে পারবো, এবং ছোট ছোট তথ্য অনেক সময় খুব ইম্পর্টেন্ট হয়। 4 নম্বর পয়েন্টটা দেবো যে গেট প্লেন্টি অফ ডেসক্রিপশন। গেট প্লেন্টি অফ ডেসক্রিপশন। আমরা যা দেখছি, যা শুনছি, যা পাচ্ছি, সমস্তগুলো যতটা পারি ততটা আমরা রেকর্ড করে রাখবো আমাদের ক্যামেরায় বা আমাদের অন্যান্য ইকুইপমেন্টের সাহায্যে। কারণ প্রত্যেকটা ভিজুয়াল বলো, প্রত্যেকটা অডিও বলো, আমাদের কিন্তু এক একটা অ্যাসেট। কারণ ডিজাস্টার বারবার হয় না, ডিজাস্টার কিন্তু একবার হয়, তারপরে আমরা অনেকেই ওই ডিজাস্টারটা থেকে নিজেদেরকে প্রিভেনশনের ব্যবস্থা করে নেই, যাতে পরবর্তী ক্ষেত্রে ওই ডিজাস্টারটা না হয়। তাই এটা খেয়াল রাখতে হবে যে প্লেন্টি অফ ডেসক্রিপশন যদি আমার কাছে থাকে তবে আমরা খুব সহজে এগুলো নিয়ে রিপোর্ট করতে পারবো। নেক্সট 5 নম্বরটা হচ্ছে যারা অফিসিয়াল ইনচার্জ থাকেন তাদেরকে খোঁজ করা। এটা আমাদের একটা বিরাট বড় কাজ। আমরা যখন কাজে যাই ওখানে গিয়ে সবার আগে খোঁজ করি যে ওখানে কারা কারা এটা দেখছেন, অফিসিয়ালস কারা আছে, ভীষণ ইম্পর্টেন্ট। কারণ তারা হলেন গিয়ে মোস্ট অথেন্টিক টু সে সামথিং অ্যাবাউট দ্য ডিজাস্টার। কারণ তিনি ওই ডিজাস্টার প্রিভেনশনের বা সেইটার সেই সময়কার চার্জে আছেন। ফায়ার ফাইটাররা থাকেন, পুলিশরা থাকেন, ইএমটি মানে এটা আমরা বলি শর্ট ইএমটি মানে এমার্জেন্সি মেডিকেল টিম যারা থাকেন, তাদেরকে সাথে কথা বলা। তা এইগুলো তোমরা দেখবে যে কোনো জায়গায় যখন ডিজাস্টার কাভারেজ হয় তখন কিন্তু ফায়ার ফাইটারদের সাথে, যে কোনো আগুন লাগে যখন, সেখানে দেখবে যে একজন ফায়ার ফাইটারের সাথে কিন্তু একটা ইন্টারভিউ নেওয়া হয়। তো এইগুলো কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে অফিসিয়ালস ইনচার্জ যারা থাকেন তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। 6 নম্বর পয়েন্ট না 5 নম্বর পয়েন্ট ভুলে গেলাম। যাই হোক, নেক্সট পয়েন্টটা হচ্ছে যে প্রত্যক্ষদর্শী কারা আছে, আই উইটনেস, ভীষণ ইম্পর্টেন্ট। আই উইটনেস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যিনি ওই ডিজাস্টারটা দেখেছেন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভিকটিম বা সার্ভাইভার একটা জিনিস আর আই উইটনেস কিন্তু আরেকটা জিনিস। এটা কিন্তু ম্যাক্সিমাম লোকেরা এটা ভুল করে। আমরা আই উইটনেস তাদেরকেই বোঝাই, আমরা রিপোর্টাররা আই উইটনেস তাদেরকেই বোঝাই যারা যে হু আর নন ভিকটিমস নর্মালি, ঠিক আছে? তো আই উইটনেসদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, খুঁজতে হবে যে কে জিনিসটা দেখেছেন, দেখে তিনি আমাকে মানে কিছু ভ্যালুয়েবল ডিজাস্টার স্টোরি আমাকে দিতে পারবেন, ঘটনাটা কি হয়েছিল, ঠিক আছে? আর
নেক্সট হচ্ছে সার্ভাইভার যারা, তাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে অনেক সময় অনেক সার্ভাইভার কিন্তু ইন্টারভিউ বা ভিকটিমসরা তারা ইন্টারভিউ দিতে চান না, তাদেরকে সেটাতে রেসপেক্ট করতে হবে, অবশ্যই তাদের ইচ্ছাকে রেসপেক্ট করতে হবে। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু, কারণ তারা একটা ট্রমার মধ্যে থাকেন, যারা সার্ভাইভ করে গেছেন তারা কিন্তু একটা ট্রমার মধ্যে থাকেন। তো সেক্ষেত্রে যদি সেই সময় তিনি কিছু বলতে না চান, তাকে আমাদের এটা বলা আছে যে, এবং বলা হয়, আমি জানি না এখানে আরো আছেন যারা রিপোর্টিং করেন, হয়তো আমাদেরকে বলা হয় যে তোমরা ফোন নাম্বার দিয়ে আসবে, পরে উনি তোমাদের সাথে কমিউনিকেট করে নেবেন যখন উনি একটু নর্মাল কন্ডিশনে আসবেন। তো এটা কিন্তু সার্ভাইভারদের খোঁজ করে তাদের ইন্টারভিউ করা, এটা আমাদের নেক্সট পয়েন্ট। তারপরেরটা হচ্ছে হিরো কারা আছে, এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট আমাদের খোঁজ করতে হয় যে কোনো ডিজাস্টার কভারেজে গিয়ে, যে হিরো কারা আছে, কারা এখানে মানে এই যারা কিনা এই ডিজাস্টার থেকে বাঁচানোর জন্য অন্যদেরকে সাহায্য করেছিল, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যখন আমরিতে আগুন লেগেছিল তখন কিন্তু আমরির পাশে যে বস্তির ছেলেরা অনেকেই ছিল যারা সাহায্য করে দৌড়ে গেছিল, তাদেরকে কিন্তু ইন্টারভিউ নিয়েছিল বিভিন্ন নিউজ হাউসগুলো। তাই ফাইন্ড দ্য হিরোজ, এইটা ভীষণ ইম্পর্টেন্ট টার্ম আমাদের কাছে একটা, যে ফাইন্ড দ্য হিরোজ, হিরোদেরকে খুঁজে বের করতে হবে কারা ওদেরকে সাহায্য করতে গেছিল। নেক্সট হচ্ছে গেট দ্য নাম্বারস, ভীষণ ইম্পর্টেন্ট। আমি দেখাতে পারবো না, হয়তো সময় নেই, হয়তো আমি কয়েকটা 2-3টে ভিডিও রেখেছিলাম, সেখানে কিন্তু একদম পরিষ্কার কত সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। ডিজাস্টার কাভারেজ কখনো গল্প দিয়ে হয় না, এটা খেয়াল রাখতে হবে। কতজন মরেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কত লক্ষ টাকা, কত কোটি টাকার ক্ষতি হয়েছে, ইম্পর্টেন্ট, মাস্ট বি দেয়ার, নয়তো একটা ডিজাস্টার রিপোর্ট হতে পারে না, এটা খেয়াল রাখতে হবে। একটা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি সেই অর্থে আমি ডিজাস্টারের, এটার একটা ব্যাপার আছে, এটা এখনই আমি আলাদা করতে চাইছি না। তবে ধরো এই যে স্ট্যাম্পেড হয়েছিল মুম্বাইতে, সেখানেও আমাদের কিন্তু গুনে গুনে, মানে হয়তো জার্নালিস্টরা গোনেননি, কিন্তু আমাদের খোঁজ নিতে হয়েছিল কজন মারা গেছে। ঠিক আছে, যাই হোক, লাস্ট যেটা বলবো পয়েন্ট, সেটা হচ্ছে 5W1H, যেটা আমরা জার্নালিজম পড়ার প্রথমে শিখেছিলাম। 5W1H, এটা আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে ওই ডিজাস্টার কাভারেজের মধ্যে গিয়ে। যাই হোক, আজকে আর আমি ভিডিও পরবর্তীকালে যদি কখনো সুযোগ আসে বা বলার সময় থাকে, তবে আমি সেগুলো দেখাবো। আজকে আমি এইটুকুনি শেষ করছি। ধন্যবাদ রঞ্জিত বাবুকে তার সুন্দর বক্তব্যের জন্য। আমাদের আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। আমাদের ডিপার্টমেন্টের যারা অধ্যাপক অধ্যাপিকা, তাদের প্রচেষ্টায় আজকে যে এই উদ্যোগ, ধন্যবাদ জানাই তাদের প্রত্যেককে, ধন্যবাদ জানাই কলেজের অধ্যক্ষকে, ধন্যবাদ জানাই এখানে যারা অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন বা ছাত্রছাত্রীরা আজকে উপস্থিত ছিলেন, এবং আমাদের কলেজে যারা পার্টিসিপেট করেছো তাদেরও ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আমাদের মধ্যে জাজ হিসাবে বাইরে, ডিপার্টমেন্টের বাইরে থেকেও দর্শন বিভাগের অধ্যাপিকা ডক্টর লক্ষ্মী সাহা উপস্থিত ছিলেন, সে এতটা সময় থেকে জাজ করলো, আমরা তাকে ধন্যবাদ জানাই। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আবার অনুষ্ঠান শেষ করছি, আজকের ওয়েবিনার। এবং কালকে 9:30 প্রত্যেকে কিন্তু কালকে 9:30 অনুষ্ঠানে চলে আসবে। 9টা থেকে 9:15-র মধ্যে উপস্থিত থাকবে বাংলাদেশের প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এবং আটলান্টা থেকে বাঙালিদের আমরা বক্তব্য শুনবো, 2 বাঙালির গল্প, 2 বাঙালি সত্যজিৎ রায় নিয়ে কি বলেন শুনবো। সেই সঙ্গে আমাদেরই এক ছাত্র সুভদ্র কল্যাণ ও তবলায় সত্যজিৎ রায়ের একটি গানের অংশ বাজিয়েছিল, যেটাও আমরা কিন্তু কালকে শুনবো। আমরা ধন্যবাদ প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। রেকর্ডিং অফ প্লিজ।